তোমার স্বভাবটা এমন কেন বলো তো? ম্যাম, আমি আবার কি করলাম? আমার স্বভাব আবার কেমন? একদম ন্যাকা সাজার চেষ্টা করবে না। তুমি কেমন কিরকম বিহেভ তোমার, সেটাই কয়েকদিন আমার জানা হয়ে গেছে। ম্যাডাম, বলবেন তো আমি কি এমন করেছি যার জন্য আপনি আমার উপর এরকম রাগ দেখাচ্ছেন? তোমার কাজ হচ্ছে লটর পটর করা মেয়েদের সাথে প্রেম বিনিময় করে বেড়ানো। সেটা কি আমি জানি না ভেবেছো? এগুলো পারো কি করে বলতো? এসে থেকেই দেখছি তুমি আজকে অফিসের সুন্দর কলিগগুলোর সাথে এইসব রঙ্গলীলা চালাচ্ছ। এমনকি অফিসের বাইরে গিয়েও এসবই করো। খুব বেশি ভালো লাগে মেয়েদের গায়ের উপরে ঢলে পড়তে? ম্যাম, কারোর সাথে হেসে কথা বললে কি প্রেম হয়ে যায়? আপনি এমনটা কেন ভাবছেন? অফিসের সবার সাথে হাসি মুখে কথা বলা কলিগ হিসাবে আমার দায়িত্ব। তাহলে এমনটা কেন ভাবতেছেন আপনি? দেখো, কার সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। অফিস টাইমে অন্তত এরকম ন্যাকামি করো না। অফিসের বাইরে গিয়েও তো দেখি ওই সুন্দরী মেয়েদের সাথে লটরপটর করতেই শুরু করে দাও। আর বিশেষ করে লামিয়ার সাথে তো তুমি সব সময় লেপটেই থাকো। ও কি তোমার গার্লফ্রেন্ড? ম্যাম, কারোর সাথে কথা বললে তার সাথে সময় কাটালেই যদি সে গার্লফ্রেন্ড হয়ে যেত, তাহলে পৃথিবীতে কোনো ভাই বোনের সম্পর্ক থাকতো না, আর ফ্রেন্ডের সম্পর্ক থাকতো না। একটা ছেলে আর একটা মেয়ে কি ফ্রেন্ড হতে পারে না? আপনি যেটা ভাবছেন তেমনটা নয়। লামিয়া আমার বেস্ট ফ্রেন্ড। আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তোমার কাজই হচ্ছে এরকম সবার সাথে লটরপটর করা। তার উপরে যে প্রেম লীলা চালাচ্ছ, এরকমটা যদি করতেই থাকো না, অফিস থেকে তোমাকে আমি বের করে দেবো, সেটা মাথায় রেখো। আপনাদের অফিস, আপনারা বের করে দিতেই পারেন। তবে একটা কথা কি জানেন ম্যাডাম, আমি না আমার কাজগুলো সঠিকভাবে করারই চেষ্টা করি। আপনিও সেটা খুব ভালো করেই জানেন। ওই জন্যই আপনার আব্বু আমাকে এখানে রেখেছিল। কিন্তু যবে থেকে আপনি এসেছেন শুধু আমার উপর রাগারাগি করেন। আমি কি এতটাই বাজে যে আমার সাথে সবসময় রাগারাগি করেন? তুমি আমার মুখের উপরে কথা বলো কেন? তুমি অন্যায় করলে সেটার জন্য রাগারাগি করবে না তো কি করবে? হ্যাঁ, তুমি যেই সব কাজ করে শুরু করে দিয়েছো তাতে রাগারাগি করাটাই স্বাভাবিক। এখন কথা না বলে যাও এখান থেকে। কাজ দিলে তো লেট করে দিবে, আবার বলতেছো কাজ ঠিক মতো করো। মানলাম ঠিক মতো করো, কিন্তু সময় মতো করতে পারো না। ঠিক আছে ম্যাম, এখন থেকে আর আপনার সাথে কথা বলতেও আসবো না। তাহলেই হবে তো? আর সময় মতো সব কাজ দিয়ে দিব। একটা থাপ্পড় মারবই দিয়ে। তোমাকে বলছি আমার মুখের উপরে কথা না বলতে। সব সময় বেশি বকো কেন? যাও এখান থেকে, স্টুপিড কথাকার। সকাল সকাল ঈশানকে ম্যাডামের এক গাদা কথা শুনতে হলো। আর ঈশান নিজেও জানে না ম্যাম সব সময় ওর সাথে এরকম রাগারাগি কেন করে। অবশ্যই এটা ঠিক যে ও সবার সাথেই হাসি মুখে কথা বলে, কিন্তু নিশি ম্যামের চোখে শুধু পড়ে যখন মেয়ে কলিগগুলোর সাথে কথা বলে। কথাগুলো শুনেই ঈশানের মনটা বেশ খারাপ হয়ে গেল। কোনো অন্যায় না করেও শাস্তি পেতে হলো, তাই ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জানি না এই ছেলেটা স্বভাবটা এরকম কেন। ওকে অন্য কোনো মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলতে দেখলে রাগারাগি করে কেন? কিংবা আমার এরকম খারাপ লাগেই বা কেন? ওকে না কোনো মেয়ের সাথে আমার দেখতে ইচ্ছে করে না। প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায় মাথায়। আজকেও তেমনটাই করলো, যার জন্য এরকম করতে হলো। আমি চাই না কারোর সাথে মিসবিহেভ করতে, কিন্তু ওর জন্য সেটাই করতে হয়। ঈশান বারবার ভাবছে যে কি করবে এখন থেকে। হয়তো সত্যি অন্য মেয়েদের সাথে কথা বলা আর হাসাহাসি করা বন্ধ করে দিতে হবে। ঈশান অফিসের কলিগগুলোর সাথে হেসে কথা বলতো, তাতে কেউ মন খারাপ না করে। তার উপরে এটাও নিজের কর্তব্য দায়িত্ব বলে মনে করত। তো ম্যাডাম কিছুক্ষণ চুপ করে ঈশানের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তারপর আবারও রাগী কণ্ঠে বলল, এখন যাও এখান থেকে। চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বাইরে গিয়ে লটরপটর করতে শুরু করে দাও। ঈশান অসহায়ভাবে ম্যাডামের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে বেরিয়ে আসলো। বের হতেই লামিয়ার আগমন ঘটল, অর্থাৎ যে মেয়েটার কথা এতক্ষণ ম্যাম বলছিল। সহজ কথাই, লামিয়া ঈশানের ফ্রেন্ড। ঈশান ম্যামের এমন কথা শুনে লামিয়ার পাশ কাটিয়ে চলে যেতে গেলে ও বলতে লাগলো, কি হলো হিরো, এভাবে চুপসে গেলে কেন? ম্যাম কি আবার কোনো প্রেম ভালোবাসা দেখিয়েছে নাকি আদর দিয়েছে? দেখো লামিয়া, মজা করো না তো। এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর তুমি সবসময় মজা করতেই থাকো। আমাকে তোমার কমেডিয়ান লাগে? তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? ম্যাডাম নিশ্চয়ই বকা দিয়েছে, তাই না? কি কারণে বকা দিয়েছে বলো তো একটু। তুমি নাকি আমার গার্লফ্রেন্ড, আমি নাকি তোমার সাথে সবসময় প্রেম করতে থাকি। আমি অফিসের মধ্যে সবসময় সুন্দরী কলিগগুলো দেখলে তার সাথে গায়ের উপর ঢলে পড়ে কথা বলি, লটর পটর করতে থাকি, এইগুলা বলেছে।
এগুলো শুনলে কার ভালো লাগে বলো? এখন সরো সামনে থেকে, যেতে দাও। অফিস টাইমে আর আমার সাথে কথা বলতে এসো না, ম্যাম দেখলে একদম চাকরি থেকে বের করে দেবে। লামিয়া ঈশানের কথাই বুঝতে পারল ম্যাডাম ওর সাথে অনেক রাগারাগি করেছে, যার জন্য যে ছেলেটা সব সময় হাসি খুশি ভাবে কথা বলে সে কিনা এখন মুখটা কালো করে রেখেছে। আচ্ছা, এটাকে এমন করে বকা দেওয়াটা কি ঠিক হলো? তাছাড়া ও তো ঠিকই বলেছে, কিন্তু আমার ওকে দেখে কেমন যেন সন্দেহ লাগে। আমি বুঝতে পারি না, অন্য মেয়েগুলোর সাথে ওকে দেখলে জেলাস ফিল করি, খুব বেশি খারাপ লাগে, কেন সেটা জানি না। অফিস থেকে বের হতেই সিসিটিভি ফুটেজ দেখলাম, ঈশান আবার লামিয়ার সাথে কথা বলছে। প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল আমার। আমি ওকে কল করলাম। ম্যাম কল করতেই লামিয়া অনুমতি নিয়ে ভিতরে গিয়ে ওনার সামনে দাঁড়ালো। ম্যাম বসতে বললে লামিয়া বসলো। উনি আমাকে প্রশ্ন করতে শুরু করলো। লামিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করবো, ঠিক ঠিক উত্তর দেবে সবগুলোর, কেমন? জি ম্যাম, অবশ্যই উত্তর দিব, কিন্তু কথা বলার মাঝে আপনি আগেই আমাকে বাধা দিবেন না। আমি জানি আপনার অভ্যাসটা এরকম, আপনি কোনো কথা কাউকে ঠিকমতো বলতে দেন না। এর জন্য আপনি রাগ করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো না। এখন আমি তোমাকে প্রশ্ন করব, তুমি সবগুলোর উত্তর দিবে, কেমন? জি ম্যাম, দিব। এখন বলেন কি বলবেন। আচ্ছা, ঈশানের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলবে, তোমার বয়ফ্রেন্ড হলেও সমস্যা নেই, আমি জানতে চাইছি, বলো। ম্যাম, কারো সাথে একটু হেসে কথা বললে, একটু ফ্রিভাবে কথা বললে সে কি আপনার বয়ফ্রেন্ড হয়ে যায় বলেন? ঠিক ঈশানও তেমন আমার বয়ফ্রেন্ড নয়, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। ম্যাম, এখানে এসে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারছিলাম না, তখন বস বলেছিল ওর হেল্প নিতে। তারপর থেকেও আমাকে অনেক হেল্প করতো, আর তখন থেকে ওর সাথে কথা বলতে বলতে আমার ভালো লাগতো, কিন্তু এভাবে নয়, ফ্রেন্ড হিসাবে। আর আপনি যেটা ভাবছেন সেটা নয়, আমার বয়ফ্রেন্ড আছে আর সেটা অন্য কেউ। কিন্তু ঈশান তোমার সাথে এমন করে কথা বলে, মনে হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেই জন্যই সন্দেহ হয়েছিল একটু। ওই জন্যই ঈশান আমাকে বলতেছিল আপনি নাকি ওর উপর রাগারাগি করছেন, কিন্তু দেখেন ম্যাম, ও সবসময় হাসি খুশি থাকে, কি জন্য আমি সেটা খুব ভালো করেই জানি। কি জন্য থাকে বলো তো? ঈশান মধ্যবিত্ত পরিবারের ছেলে, হাসি খুশি থাকতে পছন্দ করে। ওর কাঁধে অনেক দায়িত্ব, ছোট বোনের বিয়ে দিতে হবে, আব্বুর হার্টের অপারেশন করাতে হবে, আম্মু প্রেশারে রোগী, সবসময় তার ওষুধ লাগে। তারপরও এই প্রেশারগুলো কাউকে বুঝতে দেয় না। আমি ওর বাসায় গিয়ে ওর আব্বু আমার সাথে দেখা করেছি, কথা বলেছি। আমি মাঝে মধ্যে ওকে হেল্প করতে চাইলেও হেল্প নিতে চায় না, সবসময় আমাকে বলে ও যা পারবে সেটা দিয়েই ওর আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবে। একটা মানুষ কতটা অসহায় হলে সবসময় মানসিক প্রেশারটা কমিয়ে রাখার জন্য এরকম হাসি খুশি থাকতে পারে বলেন? আর সেখানে গার্লফ্রেন্ড, ওইটা নিয়ে ভাবার সময় তো নেই। ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম ও কাউকে পছন্দ করে কিনা, কিন্তু কি বলেছিল জানেন? ওসব নিয়ে ভাবার সময় ওর কাছে নেই, কারণ ও চায় না এক্সট্রা কোনো প্রেশার নিতে। ওকে নাকি কেউ ভালোবাসার মতো এই পৃথিবীতে জন্মই নেয়নি। লামিয়ার কথা দিয়ে বেশ খারাপই লাগলো, ছেলেটাকে শুধু শুধুই বকা দিলাম। কি করব, ও সবসময় লামিয়ার সাথে এরকম ভাবে লেপতে থাকে, যার জন্য মনে হয়েছিল ওদের মাঝে রিলেশন আছে। লামিয়ার কথাতেই খারাপই লাগলো। চুপ করে আছি, তখন লামিয়া প্রশ্ন করলো, আচ্ছা ম্যাম, আপনার কি প্রশ্ন করা হয়েছে নাকি আরও কিছু প্রশ্ন করবেন? না মানে আসলে আমি কিছু না, আর কিছু জিজ্ঞেস করা নেই, তুমি এখন আসতে পারো। কেবিন থেকে বের হতে যাব, তখনই একটা কথা বারবার মনে হতে লাগলো। আচ্ছা, তাহলে কি আমার ধারণা সত্যি? ম্যাডাম এত ঈশানের সম্পর্কে জানতে চাইছে কেন? সকাল নাকি ওকে বকা দিয়েছে, আর একটা মেয়ে তো তখনই একটা ছেলেকে নিয়ে জেলাস ফিল করে যখন ওই ছেলেটা অন্য কোনো মেয়ের সাথে কথা বলে কিংবা সময় কাটায়। তাহলে কি আমার ধারণা সত্যি ম্যাডাম আমাকে পছন্দ করে? কথাগুলো ভেবে আমি দাঁড়িয়ে পড়লাম। তারপর ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ করো। ম্যাম, কিছু মনে করবেন না, আপনি ঈশানের সম্পর্কে এত কিছু জানতে চাইছেন কেন? কেন জানতে পারি? ও তো আমার অফিসের কলিগ, তাছাড়া আমার কি জানার অধিকার নেই নাকি? না মানে,
আসলে একটা মেয়ে তখনই তো একটা ছেলে সম্পর্কে জানতে চায় যখন ওই ছেলেটার প্রতি তার ভালো লেগে থাকে, পছন্দ থাকে। তার ওপর ওই মেয়েটা তখনই ওই ছেলেটাকে নিয়ে জেলাস ফিল করে যখন ছেলেটাকে মেয়েটা ভালোবাসে। তাহলে কি আপনিও ওকে ভালোবাসেন? নিশি লামিয়ার এরকম কথাতে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। বুঝতে পারছে না ওর কথাগুলো কেন বলল, চুপচাপ করে আছে। তারপর মাথা নেড়ে না সুযোগ উত্তর দিতেও চলে গেল। সেদিনের পর ঈশান নিশি ম্যামের কথা মতো চলার চেষ্টা করত, কিন্তু যতবারই মেয়েগুলোর সাথেও হাসাহাসি করে কথা বলতো ততবার কেন জানি ম্যাম রেগে যেত, যেটার কারণ ঈশান বুঝতে পারত না। আর ততবার ওকে কেবিনে ডেকে নিয়ে রাগারাগি করত। ঈশান ভেবে পায় না যে এখানে একজন কলিগের দায়িত্ব সবার সাথে হেসে কথা বলা, সেখানে ঈশানকে কেন মেয়েগুলোর সাথে হেসে কথা বলতে বারণ করে। অন্যদিকে ভেবে পায় না ঈশানকে অন্য মেয়েদের সাথে হেসে কথা বলতে দেখলে এমন করে রেগে যায় কেন। তো এভাবেই কয়েকটা দিন কেটে গেছে। এরই মাঝে ঈশান মেয়ে কলিগগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে। অন্যদিকে নিশি ম্যাম ভাবলো ঈশান সত্যিই ভালো একটা ছেলে, কিন্তু যতবার অন্য মেয়েগুলোর সাথে কথা বলে ততবার উনি রেগে যায় আর কেবিনে ডেকে নিয়ে এক গাদা কথা শুনিয়ে দেয়। 15 দিন পরের ঘটনা। ঈশান অফিসে আসার জন্য রেডি হচ্ছিল। এরই মাঝে আম্মুর চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পারল। তাড়াহুড়ো করে আব্বু আম্মুর রুমে গিয়ে দেখে আব্বু বুকে হাত দিয়ে বসে আছে আর আম্মু কান্নাকাটি করছে। তখন ঈশান বলতে লাগলো, আম্মু, কি হয়েছে? আব্বু এরকম করছে কেন? তুমি কান্না করতেছো কেন? বাবারে, তোর আব্বু নাকি খুব খারাপ লাগতেছে, উনি নাকি অনেক কষ্ট পাচ্ছে। তুই কিছু কর, দেখ তোর আব্বু কেমন যেন করতেছে। তোর আব্বু না অনেক অসুস্থ হয়ে গেছে। ঈশানের বুঝতে বাকি রইল না আব্বু যে হার্টের প্রবলেম আছে সেটাই এবার গুরুতর আরও দেখা দিয়েছে। তাই তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিতেই ডক্টর আব্বুকে কেবিনে নিয়ে গিয়ে অক্সিজেন দিল আর ইঞ্জেকশন পুশ করলো। আধা ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসলো। তখন ঈশান ওনার সামনে গেল। ডক্টর, কি অবস্থা আমার আব্বুর? আব্বু ঠিক আছে তো? কিছু হবে না তো? তোমার আব্বু, তাই না? দেখুন, আপনাকে অনেক আগেই আমি বলেছিলাম আপনার আপুর খুব শীঘ্রই অপারেশনটা করতে হবে, কিন্তু 6টা মাস কেটে গেছে, আপনি অপারেশনটা করতে পারেননি। তার উপর যে এতগুলো দিন উনি সুস্থ ছিল, এটাই অনেক। না হলে এই রকম হার্টের রোগীগুলো এত স্বাভাবিক থাকা সম্ভব না। এখন দেখেন, অনেক সময় ব্যয় করেছেন, খুব শীঘ্রই 3-4 দিনের মতো অপারেশনটা করতে হবে। আর যদি করাতে না পারেন তাহলে আপনার আব্বু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। ডক্টরের কথা শুনে ঈশান স্তব্ধ হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর মনে হলো আপুর অপারেশনটা করাতে হবে। ডক্টর, অপারেশন করতে কত টাকা লাগবে আপনি বলুন, আমি খুব শীঘ্রই অপারেশনটা করিয়ে নেব। হসপিটাল খরচ, মেডিসিন খরচ মিলিয়ে 10-12 লাখের মতো পড়বে। ডক্টরের কথা শুনে ঈশানের মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়ল। ঈশান এতগুলো টাকা দিবে কি করে সেটাও নিজেও জানে না। ওর কাছে দেওয়ার মতো এত টাকা নেই। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। ডক্টর বলতে লাগলো, আপনি টাকাগুলো জমা করে দিন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। আর দেখুন, বেশি দেরি করবেন না। যদি বাবাকে বাঁচাতে চান, সুস্থ দেখতে চান, তাহলে টাকা পয়সার মায়া ছেড়ে অপারেশনটা করিয়ে দেন। ডক্টর যেতেই আম্মু কান্না জুড়ে দিল। ঈশান আম্মু আর বোনের কাছে আসতেই দুজনেই কান্না জুড়ে দিল। তখন ঈশান আম্মু আর বোনকে একসাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, বোন, তোমরা কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, তাই না? ভাইয়া, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? আমি তো জানি তোমার কাছে এতগুলো টাকা দেওয়ার মতো অবস্থা নেই। এখন আব্বুর কি হবে? আব্বুর কিছু হয়ে গেলে আমরা কাকে আব্বু বলে ডাকবো বলো? প্লিজ ভাইয়া, তুমি একটাবার দেখো, আব্বু ছাড়া আমাদের আর কে আছে বলো? ঈশানের চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। তারপরও দাঁতে দাঁত চেপে বোন আর আম্মুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু, ঠিক কান্না করিস না, আল্লাহর উপর একটু ভরসা রাখ। আমি তো বলেছি আমি কিছু একটা করব। আব্বু ঠিক সুস্থ হয়ে যাবে, দেখিস। আবার আমাদের সাথে আগের মতো কথা বলবে। ঈশান এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগলো, কিন্তু কোথায় যাবে, কি করবে
এতগুলো টাকা পাবে কোথা থেকে সেটাও জানে না। একবার মনে হয়েছে নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিয়ে আব্বুকে সুস্থ করতে, কিন্তু তাতেও হয়তো এতগুলো টাকা কেউ ওকে দিবে না। এভাবে প্রায় 5টা দিন কেটে গেছে। এর মাঝে ঈশান হন্যে হয়ে পড়েছে। কোথায় যাবে, কি করবে, কি করলে আব্বুকে সুস্থ করে তুলতে পারবে সেটাই শুধু ভেবে যাচ্ছে। অন্যদিকে ঈশান অফিসে যাচ্ছে না দেখে লামিয়ার মনটা খারাপ। জানে না মন খারাপের কারণ কি। নিশি লামিয়ার কাছ থেকে ঈশানের খবরটা জানার চেষ্টা করেছে, কারণ ঈশানকে কল করলে ও রিসিভ করে না, এমনকি লামিয়ার কলটা পর্যন্ত রিসিভ করছে না। তাই ও বুঝতে পারছে না ঈশানের কোনো সমস্যা হলো কি না। তারপর শেষ যেদিন রাতে লামিয়া ঈশানকে কল করে, সেদিন ঈশান কলটা রিসিভ করে। তারপর লামিয়া জিজ্ঞেস করতে শুরু করে, ঈশান, কি হয়েছে তোমার? অফিসে আসছো না কেন? আর কল করলে রিসিভ করো না? তারপর কেমন যেন সবসময় ইগনোর করতেছো। কি হয়েছে বলো? আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে যার জন্য তুমি আমাকে ইগনোর করছো এমন করে? আরে বাবা, আরে বাবা, না না, ইগনোর করবো কেন? আসলে আব্বুর শরীরটা একটু খারাপ তো, এই জন্য আসি না। আর আমি ছাড়া আব্বু আম্মুর কে আছে বলো? কিন্তু খুব শীঘ্রই অফিসে জয়েন করব। অফিসে জয়েন করবা মানে? কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো। তুমি তো অফিস বাদ দেওয়া মানুষ না। তাহলে কি এমন হয়েছে যার জন্য এরকম করে বলতেছো? ঈশান এত বড় একটা চাপ নিয়েও লামিয়ার সাথে হাসি মুখে কথা বলছিল, কিন্তু আবার সেটা সম্ভবও হচ্ছিল না। যতবার ভাবছিল আবুর অপারেশনটা করাতে পারলো না, এখন কি হবে আল্লাহ ভালো জানে। ভাবতেই ওর ভিতর থেকে চিৎকার করে কান্না আসছিল। তারপর দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল, আরে বাবা, বললাম না আব্বু একটু সেদিন অসুস্থ হয়ে গিয়েছিল, আর গ্রামের জমি জমার ব্যাপারে একটু ঝামেলা চলছে, এই জন্যই আর কি তোমার সাথে কথা বলা হয় না। প্লিজ রাগারাগি করো না। আচ্ছা, আমি কলটা রাখছি, হ্যাঁ, পরে কথা বলে নেব তোমার সাথে। ঈশান শত বিপদে থাকলেও কিংবা শত অসহায় হলেও কারোর কাছে নিজের বিপদ বা অসহায়ত্বের কথাটা বলবে না। লামিয়ার কেন জানি মনে হচ্ছে ঈশান কোনো বিপদে আছে, যার জন্য এরকম কষ্টটা অন্যরকম মনে হলো। তাই লামিয়া ঈশানের খোঁজ নেওয়ার জন্য ওর একটা ফ্রেন্ডকে কল করলো। ফোন রিসিভ করতেই লামিয়া বলতে লাগলো, কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আর এতদিন পরে হঠাৎ কি মনে করে কল করলে? সেই দেখা হওয়ার পর থেকে শুধু একবার কথা বলেছিলে, তারপর আর কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ, আজকে আবার কি মনে করে? আসলে কিছু জানার ছিল। কিছু সঠিক করে বলতে পারবে? উত্তর দিতে পারবে কিছু প্রশ্ন করলে? কেন কেন, সমস্যা হয়েছে? আর তুমি এমন করে কথা বলতেছো, তার মানে তো অবশ্যই কোনো সমস্যা আছে। আমাকে বলো কি হয়েছে। আসলে ঈশান কয়েকটা দিন যাবৎ অফিসে আসছে না। আর তুমি তো জানো কাজের প্রতি কতটা দায়িত্বশীল, কিন্তু আজকে 5-6টা দিন হয়ে গেল অফিস আসছে না। এদিকে ম্যাডাম বারবার জিজ্ঞেস করছে ওর কি হয়েছে। আমি বলেছি সমস্যা আছে, তাই কোনো রকমে বলে করে কাটিয়ে দিয়েছি। না হলে এতদিনে ওকে অফিস থেকে বের করে দিত। তার উপর ওকে কল করলে রিসিভ করছে না। একটু আগেই আমার সাথে কথা হয়েছে, শুধু রিসিভ করে বলল আঙ্কেল একটু অসুস্থ হয়ে পড়েছিল আর জমি জমার ব্যাপার আছে। আমার মনে হচ্ছে কোনো একটা কারণ তো আছেই। তুমি আমাকে বলো কি হয়েছে যার জন্য অফিসের আসাটা বন্ধ করে দিয়েছে। ম্যাডাম বারবার জিজ্ঞাসা করছে, আমাকে বলো ওর কি সমস্যা। কি বলতেছো তুমি? কিছুই জানো না? ও অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়েছে, যেটা তোমাকে একটা বড় বলেনি। বলবে কি করে, ফ্রেন্ড মনে করে না তো? আচ্ছা কি হয়েছে আমাকে একটা বার বলো। আমিও ভেবেছিলাম কোনো ঝামেলা তো একটা আছেই, না হলে ও এমন করে ইগনোর করতো না আমাকে। গত 5-6 দিন আগে ঈশানের আব্বু অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আর তুমি তো জানো হয়তো ঈশানের আব্বু হার্টের রোগী, আর ডক্টর বেশ কয়েকবার বলে দিয়েছিল অপারেশন করাতে। কিন্তু ঈশানের পরিবারের অবস্থা কেমন সেটা তো জানো। এতগুলো টাকা দিয়ে অপারেশন করানোর সামর্থ্য নেই, কারোর হেল্পও নেবে না। তাই জবে থেকে
হসপিটালে ভর্তি হয়েছে আর ডক্টর বলেছে ওনার অপারেশনটা খুব শীঘ্রই করাতে হবে। তবে থেকে ঈশান পাগল হয়ে যাচ্ছে, এদিকে ওদিকে যাচ্ছে আর টাকা পয়সার ব্যবস্থা করার চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। এজন্যই অফিসে যাওয়াটা বন্ধ করে দিয়েছে। বলো কি, একটা বারও আমাকে এই কথাগুলো বলতে পারলো না? এতটা স্বার্থপর হতে পারলো ও কি করে? তুমি তো জানো ঈশান কেমন টাইপের মানুষ, সাহায্য করতে চাইলেও যে নিবে না, সেটা তো তোমার জানা আছে। দেখো, যদি পারো তো ঈশানকে একটু হেল্প করো। আমিও চেষ্টা করছি নিজের মতো করে। আকাশ কলটা কেটে দিল। এমন কিছু শুনে লামিয়ার মনটা খারাপ হয়ে গেল, কারণ লামিয়া ওর বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওকে এই বিষয়টা জানায়নি, শুধু বলেছিল ওর আব্বুর শরীরটা খারাপ। লামিয়া চুপচাপ কেবিনে বসে আছে মন খারাপ করে। অন্যদিকে নিশি ম্যাম আজকে অফিসে এসে থেকেই ভাবছে ঈশান কী জন্য অফিসে আসছে না, যার জন্য উনি প্রচণ্ড পরিমাণে রেগে আছে। কিন্তু আবার পরক্ষণে মনে হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তার জন্য হয়তো আসছে না। বিষয়টা জানার জন্য নিশি ঈশানকে কয়েকবার ফোন দিলেও রিসিভ করলো না, তাই ভাবলো চুপ করে থাকাটা ঠিক হবে না। নিশি কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। তারপর লামিয়ার ডেস্কের সামনে আসতেই খেয়াল করলো ও মন খারাপ করে বসে আছে। নিশি ম্যাম লামিয়ার সামনে দাঁড়ালো, তারপরও ওর কোনো রেসপন্স নেই, তাই একটু কাশি দিল লামিয়ার দৃষ্টি আকর্ষণ করতে। ম্যামকে দেখে লামিয়া তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, ম্যাম, আপনি আসলে, আমি বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার কাছে কিছু জানার জন্যই আসলাম। কি কথা ম্যাম, বলেন। ঈশান তো তোমার ফ্রেন্ড, তাহলে তুমি তো নিশ্চয়ই জানতে পারো যে ঈশানের কয়টা দিন যাবৎ অফিসে আসছে না, কী জন্য। আর আমি ওকে কল করেই চলেছি, কিন্তু কলটা রিসিভও করছে না, হয়তো কোনো কারণে ইগনোর করছে। ঈশানের কী হয়েছে বলতে পারবে? আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আবার ভাবলাম না জেনে সিন ক্রিয়েট করে লাভ কী, কারোর সুবিধা অসুবিধা থাকতেই পারে। আর যতদূর জানি ওই অফিসে ফাঁকি দেওয়ার তো ছেলে নয়, তাহলে কী এমন হয়েছে যার জন্য অফিসে আসাটাই বন্ধ করে দিয়েছে? আসলে ম্যাম, ঈশানের আব্বু 5-6টা দিন আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্যই ও অফিসে আসছে না। জানেন ম্যাম, কথাগুলো শুনে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। 5-6টা দিন হয়ে গেছে, ও আমাকে একটা বার তো জানাতে পারতো বিষয়টা, কিন্তু সবটা নিজের মধ্যে চেপে রেখেছে। বলতে পর্যন্ত সংকোচ করছে যেন আমরা ওকে সাহায্য করার কথা না বলি। ঈশানের এরকম কথা নিশির একটু খারাপ লাগলো। বুঝতে পারলো ঈশান অনেক বাজে পরিস্থিতির মধ্যে আছে, যার জন্য অফিসে আসাটাও বন্ধ করে রেখেছে। তখন লামিয়া বলতে লাগলো, জানেন ম্যাম, আমি অবাক হয়ে যাচ্ছি এরকম কাণ্ড দেখে, কিন্তু কি করব, হেল্প করতে চাইলে নিবে না। তার ওপর আমার সামর্থ্য নেই ওকে এত বড় হেল্পটা করার। ঈশানের আব্বু খুব ভালো মানুষ, জানেন তো, ওদের ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আর সেই মানুষটা এরকম চিকিৎসার অভাবে মারা যাবে ভাবতে পারছি না। আমি ওর আব্বুর সাথে অনেকবার কথা বলেছি, তাই বুঝতে পেরেছি মানুষটা কতটা ভালো। নিশি চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর আর কিছু না বলেই লামিয়ার কেবিনে চলে আসলো। নিশির বারবার মনে হতে লাগলো, এদিকে ওদিকে কত টাকা আমি উড়িয়ে দিয়েছি, আর আজকে কিছু টাকার জন্য একটা ফ্যামিলির পুরো সুখ আর শান্তিটাই শেষ হয়ে যাচ্ছে। একটা মানুষ আজকে বিনা চিকিৎসায় দিলে দিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিছু টাকার জন্য একটা পরিবারে একই অবস্থা হয়ে গেল। লামিয়া আগেই বলেছিল ঈশানের ফ্যামিলির অবস্থা তেমন ভালো নয়, তার উপরে ছেলেটা কারো সাহায্য নিতে নারাজ, আর এতগুলো টাকাও পাবে কোথায়? সারাটা দিন নিশি কথাগুলো ভাবলো, আর তাতে ওর খারাপ লাগাটা বেড়েই চলল। তারপর বিকেলের দিকে আবারও নিশির মনে হতে লাগলো, আচ্ছা ঈশান এতগুলো টাকা পাবে কোথায়, আর কেই বা ওকে হেল্প করবে এতগুলো টাকা দিয়ে? ছেলেটা এখন কি করবে? যদি ওর আব্বুর কিছু হয়ে যায় তাহলে তো ওরা অনেকটাই ভেঙে পড়বে। নিশি অনেকক্ষণ ভাবলো, ওদের তো অনেক টাকা, তাহলে ও চাইলেই ঈশানকে হেল্প করতে পারে। কথাগুলো ভেবেই নিশি তাড়াহুড়ো করে লামিয়ার কাছে আসলো। লামিয়া ওর দিকে তাকালে নিশি বলতে লাগলো, লামিয়া, তুমি আমাকে একটু হাসপাতালে নিয়ে যেতে পারবে? ঈশানের আব্বু যেখানে অ্যাডমিট। কিন্তু ম্যাম, আপনি হঠাৎ হসপিটালে যেতে চাইছেন? আমি তো বললাম যে ঈশানের আব্বু অসুস্থ। আপনি প্লিজ কোনো সিন ক্রিয়েট করবেন না, আমি ওর সাথে কথা বলে নিব। আপনি ওর স্যালারিটা কেটে রাখুন, তারপরে ওকে চাকরি থেকে বের করে দিবেন না। লামিয়া, তোমার আমাকে দেখে এটাই মনে হয়?
আমি সবটা জানার পরও ঈশানের উপরে এত বড় অন্যায় করব? এটা কি করে হয়? আজকে তো আমার আব্বু অসুস্থ থাকতে পারতো, তাহলে ঈশান কি আমাকে চাকরি থেকে বের করে দিত? এখন কথা না বলে চুপচাপ আমাকে বলো ঈশানের আব্বু কোন হাসপাতালে আছে। লামিয়া চুপচাপ কিছুক্ষণ নিশি ম্যামের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ও কিছু জিজ্ঞেস করার আগেই নিশি ম্যাম বলল, এখন এত কিছু বলার সময় নেই, তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমি তারপর সবটা তোমাদেরকে বুঝিয়ে বলবো। নিশি ম্যামের এরকম রাগী চেহারা দেখে লামিয়ার কথা না বাড়িয়ে ওনাকে নিয়ে বেরিয়ে পড়ল। ওরা আধা ঘন্টার মধ্যেই হসপিটালে চলে আসলো। তারপর ভিতরে যেতেই দেখলো ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে ডক্টরের সাথে কথা বলছে। ওর মুখটা কালো হয়ে আছে, আর দূরে ঈশানের আম্মু আর বোন দাঁড়িয়ে আছে। লামিয়া নিশি ম্যামকে ঈশানের আম্মু আর বোনের কথা বললে নিশি এগিয়ে গেল ওদের দিকে। তারপর লামিয়া ওদের সঙ্গে জিজ্ঞেস করলো, আন্টি আঙ্কেলের কি অবস্থা এখন, কেমন আছেন উনি? তারপর লামিয়া ওদের জিজ্ঞেস করলো। লামিয়ার এমন কথা শুনে আম্মু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করলো। তখন নিশি বলতে লাগলো, আন্টি আপনি কান্নাকাটি করবেন না, দেখেন আঙ্কেল ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। নিশির কথাতে আম্মু অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর লামিয়ার দিকে তাকাতেই নিশি ওর পরিচয়টা দিল। আম্মুকে কান্না করতে দেখে নিশি ওনাদের অভয় দেওয়ার জন্য বলল, আন্টি প্লিজ এখন কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে, আমি আঙ্কেলের সাথে একটু দেখা করতে এসেছি, আপনি আমাকে ওনার কাছে নিয়ে চলুন, আর আমরা আছি, দেখেন কিছু হবে না। এবার আম্মু সুইটিকে বললে ও লামিয়া আর নিশিকে নিয়ে আব্বুর কেবিনে আসে। দেখে আব্বু আধশোয়া হয়ে বসে আছে। সুইটি এসে আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু ওদের দিকে তাকালো। তখন লামিয়া ওনার সাথে কথা বলল। তারপরে একটা পর্যায়ে আব্বু খেয়াল করলো ওদের পাশে আরেকটা মেয়ে দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটা অচেনা। তাই আব্বু জিজ্ঞেস করলো, লামিয়া মামনি, এই মেয়েটা কে? ওনাকে তো আগে কখনো দেখিনি। না আঙ্কেল, উনি আমাদের অফিসের বস। ম্যাম আপনার অসুস্থতার কথা শুনে আপনাকে দেখতে আসছে। নিশি ভদ্রতা বজায় রাখায় নিশি আব্বুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আঙ্কেল কেমন আছেন আপনি? আর মা ভালো থাকা, দেখতেই তো পারছো কি একটা অবস্থার মধ্যে আছি। অনেক চেষ্টা করছি ছেলেটা জানতো, কিন্তু হয়তো আমার অপারেশনটা করাতে পারবে না। আমি জানি ওর কাছে দেওয়ার মতো এতগুলো টাকা নেই, তাতে আমার কোনো আফসোস নেই। জানো তো, আমি কয়েকদিন বেঁচেছি, ওদের তো আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। আমি জানি আমার ছেলেটা কতটা ভালো, অনেক চেষ্টা করেছে। ও নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলেও আমার অপারেশন করাতো, কিন্তু আমি ওকে করতে বারণ করেছি, বলেছে আমি কষ্ট পাবো, তাই হয়তো এমনটা করেনি। আব্বুর কথা শুনে নিশির প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ও চুপচাপ করে দাঁড়িয়ে আছে। তারপর লক্ষ্য করলো এত প্রেশার আর এত অসুস্থতার মাঝেও ঈশানের আব্বু হাসি মুখে ওদের সাথে কথা বলছে। নিশির বারবার মনে হচ্ছে কি অদ্ভুত মানুষের জীবন। নিশির ওদের এমন অবস্থা দেখে খারাপ লাগছে, তাই বলল, আঙ্কেল আপনি টেনশন করবেন না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে, ওপরওয়ালা আছেন, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, একদম টেনশন করবেন না। যা মামনি, আমি আর যা মামনি, এখন আর আমি টেনশন করি না, কারণ আমার পরিবারটাকে দেখার জন্য আমার ছেলেটা আছে, ও সবটা সামলে নিবে। তবে মেয়েটার বিয়েটা দেখে যেতে পারলে অনেক ভালো হতো। আচ্ছা মামনি, তুমি আমার ছেলের একটু খেয়াল রেখো। ঈশানের আব্বুর এরকম দ্বারা কথা নিশি বুঝতে পারল না, আর আব্বু ভেবেছে অন্য কিছু, তাই এরকম একটা কথা বলল। তারপরও নিশি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ওরা আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসলো। দেখলো ঈশান এখনও ডক্টরের সাথে কথা বলছে। আব্বুর এরকম দ্বারা অবস্থা দেখে নিশির বেশ খারাপ লাগছে, তাইও এসেই ডক্টরের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, ডক্টর সাহেব, অপারেশন করতে যত টাকা লাগে আমি দেবো, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি অপারেশনটা খুব শীঘ্রই করুন, আমি এক্ষুনি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিচ্ছি, আর দেরি করবেন না, আমি ওনাকে সুস্থ দেখতে চাই। নিশির এরকম দ্বারা কথাতে ঈশান অনেকটা অবাক হয়ে গেল, ওর দিকে কেমন করে তাকিয়ে রইল। তখন নিশি ম্যাম আবারও বলতে লাগলো, কী হলো ডাক্তার সাহেব, আমার কথা কি আপনি বুঝতে পারেননি, নাকি আমাকে আরও কিছু বলতে হবে? এখন চুপচাপ না থেকে যান, অপারেশনটা শুরু করুন। ডক্টর খুব ভালো করে নিশিকে চিনে।
এত বড় লোকের মেয়ে, তাই চেনাটা স্বাভাবিক। ডক্টর মাথা নেড়ে চলে গেলে এবার ঈশান বলতে শুরু করলো। ম্যাম, আপনি এখানে? তোমার আব্বু অসুস্থ, তাই দেখতে আসলাম। তুমি তো কয়দিন যাবত অফিসে যাচ্ছ না, তাই কারণ জানতে চাইলে লামিয়া বলল তোমার আব্বু অসুস্থ, তাই দেখতে আসছিলাম। তারপরে সেসব খুব খারাপ লাগলো। ভাবলাম এত টাকা পয়সা থাকতেও আজকে একটা মানুষের জীবন এভাবে বিপন্ন, তাই চুপ করে থাকতে পারলাম না। ঈশান, প্লিজ টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, আঙ্কেল একদম ঠিক হয়ে যাবে। ঈশান কথা বলতে পারল না। বাবা অসুস্থ, তার উপর এতগুলো টাকার দরকার, তাই চুপ করে রইল। তখন নিশি বিষয়টা বুঝতে পেরে বলল। কী হলো, চুপ করে আছো যে, কিছু বলছো না কেন? আর কোনো কথা বলবে না? তোমার যদি এতই সংকোচ থাকে তাহলে না হয় তুমি টাকাগুলো পরে আস্তে আস্তে শোধ করে দিও। মনে করো তোমাকে অফিস থেকে লোন দিলাম, কেমন? ম্যাম, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনি আমাকে অনেক বড় উপকার করলেন। জানেন, আমি ভেবেছিলাম আব্বুর এরকম অসুস্থতার জন্য নিজের কিডনি বিক্রি করে দেব, তারপরও আব্বুর চিকিৎসা করাবো। কিসব উল্টোপাল্টা কথা বলো, হ্যাঁ? এগুলো বলতে হয় না ঈশান। দেখো, তোমার আব্বু এখন ঠিক আছে আর খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, আর এগুলো বলতে হয় না ঈশান। তুমি না ওদের একমাত্র আশা ভরসা, তাহলে তোমার কিছু হয়ে গেলে ওদের কি হবে? ম্যাম, আমার আব্বু আমার জন্য অনেক কষ্ট করেছে জীবনে, তাই তার ঋণ তো কখনোই শোধ করতে পারবো না। ওই জন্য ভেবেছিলাম আব্বুকে ভালো করতে গেলে হয়তো এটাই করতে হবে, কিন্তু এতগুলো টাকা পাওয়া যাবে না, তাই ভাবতে পারছিলাম না কি করব। তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াতে চাইছো, এতে এত ভাবাভাবির কি আছে? দেখো, আল্লাহ কোনো না কোনোভাবে সবাইকে ব্যবস্থা করে দেয়। তেমনই না হয় আল্লাহর মর্জিতে তোমার ফ্রেন্ড হয়ে আমি তোমার পাশে দাঁড়ালাম। কিন্তু ম্যাম, আপনি... আর কোনো কিন্তু না, আর একটা কথা বলবে না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। ঈশান সবসময় এত মহত্ব দেখাতে নেই। অপারেশন শুরু হলে সবাই অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করতে লাগলো। তো সন্ধ্যার মুখে অপারেশনটা শেষ হলে ডক্টর বেরিয়ে আসে। ঈশান তাড়াহুড়ো করে ডক্টরের কাছে গেল। তারপর কিছু বলার আগেই নিশি বলতে শুরু করে। ডাক্তার আঙ্কেল কেমন আছেন? ওনার অপারেশন ঠিক মতো হয়েছে তো? ম্যাডাম, আপনি বলেছেন আর সেটা সাকসেসফুল না করে আমরা কি করে আসি বলেন? উনি এখন অনেক ভালো আছেন, আপনার টেনশন করবেন না, এখন নিশ্চিন্তে থাকতে পারেন। কালকে সকালের মধ্যেই ওনার জ্ঞান ফিরবে, চিন্তার কোনো কারণ নেই। থ্যাংক গড ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচালেন। নিশির কথাতেই ঈশান বুঝতে পারছে ওর থেকে বেশি খুশি হয়েছে নিশি ম্যাম আব্বুর অপারেশনটা সাকসেস হওয়াতে। ম্যাম, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই, তারপরও সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। বললাম না তোমার বাবা আমার বাবার মতো, তাহলে বারবার একই কথা বলো কেন? পরিবারের পাশে থেকো, কেমন? আমি কালকে এসে আঙ্কেলকে দেখে যাব। আর শোনো, আঙ্কেল সুস্থ না হওয়া পর্যন্ত তোমাকে অফিসে যেতে হবে না। কিন্তু ম্যাম, এমনিতেই তো কিছুদিন অফিসে যায়নি, তার উপর এখনও যদি বন্ধ রাখি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তুমি সবসময় বেশি কথা বলো কেন? আর ভয় পেও না, তোমার বেতন কেটে রাখবো না। আন্টি আর ছোট আপু, আমি এখন যাই, থাকো কেমন? আব্বু আম্মুর খেয়াল রেখো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তুমি না থাকলে আজকে আব্বুকে আমরা হয়তো এরকম সুস্থ অবস্থায় পেতাম না। পাগলি আপু, কি বলো এসব? আমি তো আমার কর্তব্যটাই পালন করলাম। তাছাড়া আমার জায়গায় ঈশান থাকলে কি আমাকে কখনো হেল্প করতো না বলো? অবশ্যই করতো। এখন থাকো তোমরা, আমি কালকে আসবো, কেমন? নিশি কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আর লামিয়ার একটা কথা বারবার ম্যামকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, নিশি ম্যাম এত কিছু ঈশানের জন্য কেন করছে? তাহলে কি ম্যাম ঈশানকে ভালোবাসে? কথাটা ভাবতেই লামিয়ার মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। ম্যাম বিষয়টা দেখে জিজ্ঞেস করে। কি হলো, তুমি হাসছো কেন? না মানে ম্যাম, একটা কথা ভাবছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আচ্ছা তোমরা কি ভাবো বলো তো? আমি অনেক রাগী, তোমরা কিছু জিজ্ঞেস করলে আমি রেগে যাব? না মানে ম্যাম, আপনি যদি হুটহাট করে রেগে যান, ওই জন্যই বলে নিলাম। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে? বলছিলাম কি ম্যাডাম, আপনি ঈশানের জন্য এত কিছু করছেন, তাতে আমার মনে হচ্ছে আপনার ভিতরে অন্য কিছু চলছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনি ঈশানের জন্য এত কিছু কেন করতেছেন? তাহলে কি আমার ধারণাটাই সত্যি? আজই একটা মানুষ অসুস্থ, তার জন্য কি এইটুকু হেল্প করবো না? আর টাকা পয়সা দিয়ে কি হবে যদি সেটা কাজে না লাগে? অনেক টাকা পয়সা কত নষ্ট করেছি।
যখন দেশের বাইরে ছিলাম তখন অনেক টাকা আমি এদিকে ওদিকে নষ্ট করেছি, কিন্তু আজকে যখন ভাবলাম একটা মানুষ টাকার অভাবে চিকিৎসাহীনভাবে ভুগে মারা যাবে, তখন খুব খারাপ লাগলো। ওর আব্বুর জায়গায় তো তোমার আমার আব্বুও থাকতে পারতো, তাই না? তখন কি করতে তুমি? সবটা ভেবে বিবেচনা করে আমি আর নিজেকে পিছিয়ে রাখতে পারিনি। আচ্ছা, তুমি কি ভাবছো? তোমার ধারণা কি হতে পারে বলো তো আমাকে? না মানে আসলে ম্যাম, আপনি হয়তো রাগ করবেন, তাই বিষয়টা না বলাই ভালো। পেটের কথা পেটে না রেখে মুখ দিয়ে বের করে দাও। বলো না কি বলতে চাও। আর তুমি কি ভাবো সবসময় আমি রাগ অভিমানই দেখাই? দেখো, মুড খারাপ থাকলে ভালো কথা শুনেও তখন রাগ হয়ে যায়, তাই রাগ দেখাই। এখন বলো কি বলবে? ম্যাম, আমার কিন্তু মনে হচ্ছে না আপনি শুধু ওকে ফ্রেন্ড ভেবে মানুষের দায়িত্ব পালন করছেন না। আমার মনে হয় আপনি ওকে পছন্দ করেন কিংবা ভালোবাসেন। প্লিজ রাগ করবেন না, আমার মনে হলো তাই বললাম। আমি এর আগেও অনেকবার খেয়াল করে দেখেছি আপনি ওর প্রতি একটু বেশি কেয়ারিং দেখান, তাছাড়া ওকে একটু বেশি ভালোবাসা দেখান। এটা শুধু ফ্রেন্ডশিপের ভালোবাসা হতে পারে না, এটা আমার কাছে অন্য কিছু বলে মনে হয়। তোমার চিন্তাধারা এরকম কেন? হ্যাঁ, তাছাড়া তুমি দেখতে পাও না ওর আর আমার লেভেল কি এক নাকি? ওর সাথে আমার কি করে যায় বলো? নিশি ম্যামের এমন তারা কথা শুনে লামিয়ার মুখটা চুপসে গেল। ওর খুব খারাপ লাগলো ভেবেই যে ম্যাম ঈশানকে মন থেকে পছন্দ করে, যার জন্য ওর প্রতি কেয়ারিং দেখায়, কিন্তু সেটা শুধু লেভেল আর টাকা পয়সার জন্য দূরে সরিয়ে রাখতে চাইছে। তাই লামিয়া বলতে লাগলো, ঠিকই বলেছেন ম্যাম, লেভেল দেখিয়ে ভালোবাসা হয়, আর আপনাদের কাছে সেটা কমন বিষয়। ঠিকই বলেছেন, ওর লেভেলের সাথে আপনার কখনো যায় না। আপনি আসলেই অনেক বুদ্ধিমান যে লেভেল দেখে দেখে কাউকে ভালোবাসবেন। নিশি কিছু বলতে গিয়েও বলতে পারল না। তারপর আবারও ভাবতে লাগলো, তাহলে কি সত্যি আমি ঈশানকে পছন্দ করি? নিজের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কেন এরকম ভাবতেছি। তাহলে কি লামিয়ার কথাই সত্যি? আমি ঈশানকে ভালোবাসি? সেদিন সারাটা রাত নিশি ভাবলো ও কী জন্য হুটহাট করে ঈশানের পাশে দাঁড়ালো, ওর ওর জন্য এত কিছু করলো। তার উপর সেদিনের পর থেকে যেদিন ঈশানের সাথে সিন ক্রিয়েট করেছিল, অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে বারণ করেছিল, সেদিন থেকেই নিশি ওকে নিয়ে একটু বেশিই ভাবে, সবসময় ওর প্রতি কেয়ারিং দেখায়। ঈশানকে কারো সাথে মেলামেশা করতে দেখতে পারে না, বিশেষ করে অফিসের মেয়েকালিগুলোর সাথে তো নয়ই। মেয়েগুলোর সাথে দেখলে একদম তেলে বেগুনে জ্বলে যায়। বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। এই প্রথমবার লাইফে এরকম অদ্ভুত কিছু হচ্ছে। তাহলে কি সত্যি আমি ঈশানকে পছন্দ করি? নিজের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি? না না, সেটা কি করে হয়? ও কোথায় আর আমি কোথায়? তাছাড়া আমি তাকে ভালোবাসি না, তাহলে এসব কেন ভাবছি? আর লামিয়া বারবার যে বোঝাচ্ছে, আমার তো মনে হচ্ছে ওর কথা ঠিক না হয়ে যায়। এটা কী করে হয়? আমি ওর সাথে কখনো থাকতে পারবো না। ও গরিব ঘরের ছেলে, ওর সাথে গিয়ে আমি কি করে থাকবো? আর আব্বু কি এটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। তো আমি কী সব যে ভাবতেছি। সারাটা রাত নিশি তেমনভাবে ঘুমোতে পারল না। ভোর রাতের দিকে একটু ঘুমোতেই পরদিন ঘুম থেকে লেট করে উঠল। তারপর ফ্রেশ হতেই দেখলো অফিস টাইম প্রায় আধা ঘন্টা দেরি হয়ে গেছে। নিশি আর অফিসে গেল না, ভাবলো কালকে ঈশানের আব্বুকে কালকেও এ অবস্থাতে রেখে আসছে, আজকে গিয়ে একবার দেখা করে আসা কর্তব্য। নিশি কথাগুলো ভেবেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। তারপর যাওয়ার সময় ঈশানের আব্বুর জন্য কিছু ফলমূল নিয়ে নিল। নিশিকে হসপিটালে আসতে দেখে ঈশানের আম্মু আর ওর বোন অনেকটা অবাক হলো। তখন ঈশান ওনার সামনে এসে দাঁড়াতেই নিশি বলতে লাগলো, কেমন আছো? আর আঙ্কেল কেমন আছে এখন? জি ম্যাম, ভালো আছি। আর আব্বু ভালো আছে, একটু আগেই জ্ঞান ফিরেছে, এখন সবার সাথে কথা বলছে। আপনাকে দেখতে চাইছিল, আর আপনি তার মধ্যেই চলে আসলেন। কি বলো তাই? আচ্ছা, আমি আঙ্কেলের সাথে একটু দেখা করতে পারবো? ম্যাম, আপনি এমন করে বলবেন না প্লিজ। আপনি আমাদের এত বড় উপকার করেছেন, সেটা সারা জীবন মনে থাকবে। আর আপনি এমন করে বলতেছেন, প্লিজ আপনি একটু ভেতরে চলুন। নিশি কেবিনের ভিতরে আসলে ঈশানের আব্বু ওকে দেখেই উঠে বসার চেষ্টা করলে তখন ম্যাম তাড়াহুড়ো করে গিয়ে ঈশানের আব্বুকে উঠে বসতে সাহায্য করলো। আঙ্কেল উঠবেন না, আপনি শুয়ে থাকুন। আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম। আমি আপনার সামনে বসতেছি, কিছু বলার থাকলে বলেন, আমি শুনছি। আব্বু নিশির দিকে একটা হাত এগিয়ে দিলে নিশি আব্বুর একটা হাত ধরল।
আব্বুর নিশির হাত দুহাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, মামনি, তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করব জানি না। আমি জানতাম আমার ছেলের সাধ্য নেই আমাকে অপারেশনটা করাবে, কারণ এই অনেক কষ্টের চাকরিটা পেয়েছে, আর ওইটুকু চাকরিটার মাধ্যমেই পুরো সংসার চালাতে পারে। তার উপর বোনেদের পড়ালেখার খরচ আর আমার মেডিসিন কিনতে কিনতে এই সব শেষ হয়ে যেত। আমি জানতাম ও টাকাগুলো জোগাড় করতে পারবে না, তারপরও নিজের সাধ্যমতো চেষ্টা করতেছিল। কিন্তু উপরওয়ালা হয়তো তোমার মাধ্যমে আমার অসুস্থতা দূর করে দিয়েছে, তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। ছি ছি আঙ্কেল, আপনি এসব কী বলতেছেন? দেখেন, আপনি আমার বাবার মতো। আমার জায়গায় আজকে যদি আপনার ছেলে থাকতো আর আপনার জায়গায় আমার বাবা থাকলো, তাহলে ঈশান আমাকে হেল্প করতো না বলেন? তাই এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি আপনাদেরকে আপন ভেবেই সবটা করেছি। ম্যামের এমন কথাতে ঈশান অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। এর মাঝে লামিয়া এসে দেখলো নিশি ম্যাডাম ঈশানের আব্বুর সাথে কথা বলছে হেসে হেসে। নিশি বারবার খেয়াল করেছে এত অসুস্থতার মাঝেও ঈশানের আব্বু সবার সাথে হেসে কথা বলেছে। তো নিশি বেশ কিছুক্ষণ ঈশানের আব্বুর সাথে কথা বলল। তাতে বুঝতে পারল মানুষটা বেশ সহজ সরল। তো দুপুর গড়িয়ে গেলে নিশি ঈশানের আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসতে গেলে ঈশান নিশিকে খেয়ে যেতে বলল। এখন খাওয়ার সময় নেই, পরে কোনো এক সময় তোমার বাসায় গিয়ে খাবো। আঙ্কেল সুস্থ হোক, একদিন বাসায় ইনভাইট করো, তখন খাবো। আর শোনো, তুমি আঙ্কেলের খেয়াল রেখো। ম্যাম, কি যে বলেন না। আব্বু সুস্থ হলে আপনাদের বাসায় ডাকবো। আর আমার বিয়ে, সেটা নিয়ে না ভাবাই ভালো। কেন তোমার বিয়ে নিয়ে ভাববো না কেন? নাকি তোমার বিয়ে করার ইচ্ছা নেই, সারা জীবন চিরকুমার হয়েই থাকবা? না না ম্যাম, তেমন কিছু না। কিন্তু আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে কে বিয়ে করবে, তাই আমি ওসব নিয়ে ভাবি না। কেন, কখনো কাউকে পছন্দ করনি কিংবা কারো প্রেমে পড়োনি? ম্যাম, যেখানে পরিবারের চিন্তা করতে করতে নিজের লাইফটা শেষ, সেখানে আর অন্য কাউকে নিয়ে চিন্তা করার সময়টা আমার মতো ছেলে পেয়ে ওঠে না। তাই এগুলো নিয়ে কখনো ভাবা হয়ে ওঠেনি। থাক এসব কথা, চলুন আপনি কি একটু এগিয়ে দেই। না না, যেতে হবে না, আমি গাড়ি নিয়ে আসছি, চলে যেতে পারবো। নিশি চলে যাওয়ার সময় ওকে অফিসে যেতে বারণ করলো। তো আরও 7টা দিন আব্বুকে হসপিটালে থাকতে হলো। আর হসপিটালে যাবতীয় খরচগুলো জোরপূর্বক বহন করলো। ঈশান বারণ করেছিল নিশিকে, তারপরও শোনেনি। উল্টো ঈশানের কাছ থেকে কোনো টাকা পয়সা হসপিটাল কর্তৃপক্ষকে নিতে বারণ করেছিল। আর এই কয়েকটা দিনে নিশি প্রত্যেক দিন একবার করে হলেও ঈশানের আব্বুকে দেখে গেছে। আর প্রতিবার ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছে মানুষগুলো কত ভালো, সহজ সরল। নিশি ওদেরকে খুব সহজেই আপন করে নিয়েছে। তো 7ম দিনের মাথায় বিকেলের দিকে আব্বুকে রিলিজ করে দেওয়া হলে ঈশানের কয়েকটা ফ্রেন্ড মিলে আব্বুকে বাসায় নিয়ে আসে। তারপর ঈশান আব্বুকে রুমে শুইয়ে দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে আসতে গেলে তখন আব্বুর একটা হাত ধরে ফেলে। তখন ঈশান একটা হাসি দিয়ে বলে, কি হলো, আটকে দিলে যে? কিছু বলবে আব্বু? বাবা, একটু বস আমার পাশে, আমার না তোকে কিছু বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? আব্বু উঠে বসার চেষ্টা করলে ঈশান আব্বুকে বসিয়ে দিল। তখন আব্বু ওর একটা হাত দুহাতের মুঠোয় নিতেই ঈশান বুঝতে পারল আব্বু ওর কাছে কিছু আবদার করবে। তাই ঈশান একটু হেসে বলল, আব্বু, আমি বুঝতে পারছি তোমার কিছু বলার আছে, বলো কি বলবে। এরকম আবদার করে বলার কিছুই নেই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বাবারে, আজকে আমি তোর কাছে কিছু চাইবো, তুই আমাকে দিবি বল? আব্বু, আমি তো বললামই আমার সাধ্যের মধ্যে হলে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। এখন বলো আমাকে কি করতে হবে। বাবা, আমার না মেয়েটাকে প্রচণ্ড পরিমাণ পছন্দ তোর বউ হিসাবে, তাই বলছিলাম কি তুই ওকে আমার ঘরের মেয়ে হিসাবে এনে দিবি? আব্বুর কথাতে ঈশান একটু হতভম্ব হয়ে গেল আর ভাবলো আব্বু কার কথা বলছে। তাইও বলতে লাগলো, আব্বু, তুমি কার কথা বলতেছো? লামিয়ার কথা তো? হ্যাঁ, ও অনেক মিষ্টি মেয়ে, কিন্তু আব্বু আমি ওকে ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবি না। তার উপর তুমি যেটা মিন করতেছো সেটা কখনো সম্ভবও না। না রে বাবা, আমি লামিয়ার কথা বলছি না। আমি নিজেও জানি লামিয়ার অন্য জায়গার সম্পর্ক আছে, ওই বিয়েটা ঠিক হয়ে আছে। আমি নিশি মামনির কথা বলছি। মেয়েটা ভারী মিষ্টি,
বল না, তুই এনে দিবি ওকে আমার ছেলের বউ করে। আমি মেয়েটাকে বড্ড পছন্দ করেছি আমার ছেলের বউ হিসাবে। ও আমার ছেলেকে অনেক ভালো রাখবে। এনে দিবি বাবা আমার ছেলের বউ করে ওই মিষ্টি মেয়েটাকে। আব্বু, তুমি এসব কি বলতেছো? এটা কখনো সম্ভব না। আব্বু, ম্যাম দয়া করে আমাদেরকে এত বড় একটা উপকার করেছেন, আর আমরা যদি সেই দয়ার বিপরীতে ওনার কাছে আবারও কিছু আবদার করি, তার উপরে যদি ওনাকেই চেয়ে বসি, তাহলে সেটা অনেক বড় অন্যায় হবে, যার জন্য আমরা ওনার কাছে ছোট হয়ে যাব। তুমি প্লিজ এমন কিছু আবদার করো না। উনি আমার অফিসের বস, এটা কখনো হয় না আব্বু। কেন হয় না? মেয়েটা দেখতে তো ভারী মিষ্টি। আমার তো ওকে তোর বউ হিসেবে অনেক পছন্দ। তাছাড়া ও যে তোকে ভালোবাসে, তুই সেটা বুঝতে পারিস না? হ্যাঁ আপু, অনেক মিষ্টি, কিন্তু আমি ওনার যোগ্য হওয়া তো দূরে থাক, ওনার পায়ের নখের যোগ্য না। তাছাড়া উনি বড়লোকের মেয়ে, এসব ভালোবাসা ওনার কাছে শোভা পায় না। উনি দয়া করেছে আমাদের উপর, এসব কিছু না আব্বু। আমার তো মনে হয় ও তোকে ভালোবাসে। যদি ভালোই না বাসতো তাহলে আমাদের এত খেয়াল রাখতো বল? মানুষ তাদেরকেই খেয়াল রাখে যাদের তারা ভালোবাসে। আরও যদি তাই না করতো তাহলে এতগুলো টাকা দিয়ে কখনো আমাদের সাহায্য করতে বলতো না। এগুলো ভালোবাসা থেকে হয় বাবা। তুই একটু বোঝার চেষ্টা কর, ওকে এনে দে ঘরের বউ করে। আমি ওর সাথে কথা বলবো। প্লিজ আব্বু, পাগলামি করো না। এসব যদি বলি তাহলে ম্যাম আমাকে ভুল বুঝবে, ভাববে সেদিনের উপকারের প্রতিদান হিসেবে আমরা ওনাকে এভাবে একটা বাজে পরিস্থিতির মুখে ফেলেছি। প্লিজ তুমি আর এসব কিছু বলো না। আচ্ছা, তুমি যদি বলো আমি তোমার পছন্দের বিয়ে করে নেব, তারপরেও অন্তত এইসব কথা বলো না, কারণ উনি কখনো আমাকে ভালোবাসবেন না, কিংবা এই সম্পর্কেও রাজি হবেন না। আমি পারবো না ওনাকে এখানে এনে ভালো রাখতে, না পারবো ওনার সাথে সম্পর্কে জড়াতে। আর আব্বু, সম্পর্ক কি? উনি দুদিন আগেও আমাকে সহ্য করতেই পারেনি। আব্বুকে ঈশান এক গাদা কথা বলে বুঝিয়ে দিল, আর আব্বু চুপচাপ রইল। ঈশান বুঝতে পারল আব্বুর মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছুও করার নেই। যে সম্পর্কের কোনো মানেই নেই, যে সম্পর্ক ভিত্তিহীন, যেটা নিয়ে ভাবাটাও অন্যায়, সেটা নিয়ে আর যাই হোক ভাবতে চায় না। এভাবেই আরও ৫-৬টা দিন যেতেই আব্বু অনেকটাই সুস্থ হয়ে উঠল, আর তাতেই ঈশান আবার অফিসে যেতে শুরু করলো। অফিসে যেতেই নিশি ওকে কেবিনে ডেকে বলল। ঈশান আসতেই নিশি ম্যাম ওকে বলতে শুরু করলো। জি ম্যাম, আমাকে বলছেন? তুমি ছাড়া এখানে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কাকে বলবো? বসো। ঈশান বসতেই নিশি পিয়নকে ডেকে 2 কাপ কফি আনতে বলল, যার জন্য ঈশান একটু অবাক হলো, কারণ এমনটা কখনোই হয়নি। আসলে নিশি অনেক রাগী, তার উপর সব সময় ওর সাথে রাগারাগি করে, তাই কখনো কেবিনে ডেকে এনে চা কফির অফার করেনি। তো ঈশান, বলো তোমার আব্বু এখন কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? জি ম্যাম, অনেক ভালো আছে, আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। তোমার আব্বু ঠিক হয়ে গেলে অন্তত একটা দিন আমাদেরকে ইনভাইট করে নিয়ে খাওয়াতে পারতে। আমি তো ভেবেছিলাম তোমার আম্মুর হাতে রান্না খাবো। আসলে কখনো আম্মুর হাতে রান্নাটা খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি তো, তাই তোমার আম্মুর হাতে রান্নাটা খাবো ভেবেছিলাম। কিন্তু তুমি তো এত বেশি ব্যস্ত আর বাসায় নিয়ে যেতেই ভয় পাও, তার জন্য আর ইনভাইট পর্যন্ত করো না। কি যে বলেন না ম্যাম, আপনার কি আমাদের ওই অসামান্য খাবারগুলো আপনার গলা দিয়ে নামবে? সবসময় নিজেকে এত ছোট ভাবো কেন? আমি বলছি না এত ছোট ভাববে না নিজেকে। তাছাড়া এইসব নিয়ে উল্টোপাল্টা কথা বলো, আর কখনো বলবে না এমন। তোমার ইচ্ছে নেই, তুমি সেটা সরাসরি বলে দিতে পারো। সরি, আর কখনো বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনি সামনের সপ্তাহে আমাদের বাসায় আসবেন প্লিজ। আমি আপনাকে আমার বাসায় আসার জন্য অনুরোধ করছি, তাতে আমি অনেক খুশি হব। হ্যাঁ, এখন যে যে ইনভাইট নিলাম তো এই জন্যই বলতেছো। আসলে কি বলেন তো, আব্বুর শরীরটা খারাপ তো, এই জন্য ভেবেছিলাম আর একটু ঠিক হলে তখন আপনাকে ডাকবো। ঠিক আছে, আমি তো কাজের জন্য আঙ্কেলকে দেখতে যেতে পারছি না, সামনের সপ্তাহে গিয়ে দেখে আসবো। ঈশান নিশির সাথে আজকে অনেকক্ষণ যাবৎ কথা বলল, আর ঈশান খেয়াল করলো ম্যাম কথা বলার সময় ওনার অবাধ্য চুলগুলো বারবার কানের পাশে গুঁজে দিচ্ছে, আর কেমন যেন ঈশানের চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। ঈশান ওনার এমন চাহনিটা কিছুই বুঝতে পারল না, তারপরও শুধু অফিসের বস হয়তো কোনো কারণে এরকম করছে সেটা ভেবেই এড়িয়ে আসলো।
তো ঈশান কয়েকটা দিন যাবৎ খেয়াল করছে আব্বুর অপারেশন হওয়ার পর থেকে ম্যাম কেমন ঈশানের সাথে তেমনভাবে মিসবিহেভ করা তো দূরে থাক, একটু রাগি করেও কথা বলে না। ঈশান বুঝতে পারছে না ম্যামের এরকম বিহেভিয়ার চেঞ্জ হওয়ার কারণ কি। তো ছুটির দিন ঈশান ম্যামকে বলে গিয়েছে পরদিন বাসায় যেতে, আর নিশিও প্রিপারেশন নিয়ে ঈশানের বাসায় চলে যায়। তারপর কলিং বেল দিতেই ঈশানের বোন দরজা খুলে দেয়। তারপর ওকে দেখে একটু মুচকি হাসে। তখন সুইটি বলতে শুরু করে, আরে ম্যাডাম, আপনি আসুন, ভেতরে আসুন। ম্যাডাম কথাটা শুনেই নিশির মুখটা কালো হয়ে গেল। তখনও বলল, আচ্ছা সুইটি আপু, আমি তো তোমার আপুর মতোই, আর তুমি আমাকে আপু না বলে তোমার ভাইয়ার মতো সেম ম্যাডাম বলেই ডাকলে। কেন ম্যাডাম? ম্যাডাম কথাটা তো খারাপ না, তাই না? তোমার ভাইয়া আর আমি অফিসে বস, আর তোমাদের বাসায় আছি। আমি তোমার বস নই যে ম্যাম বলে ডাকবে। এখানে তুমি আমি, অন্তত আমাকে এখানে এরকম করে ডেকো না, এগুলো আমার ভালো লাগে না। আর তোমার মতো একটা মিষ্টি আপুর মুখ থেকে এসব শুনতে একটুও ভালো লাগবে না। তুমি চাইলে আমাকে তুমি করেই ডাকতে পারো, আর আমার নাম ধরেও ডাকতে পারো। না না, এটা কি করে হয়? তাছাড়া আমি যদি আপনাকে এমন করে ডাকি তাহলে ভাইয়া শুনতে পেলে অনেক রাগারাগি করবে। তোমার ভাইয়া কিচ্ছু বলবে না, তোমাকে বলছি না তুমি এখন থেকে আমাকে আপু বলেই ডাকবে। এরই মাঝে ঈশান এসে দেখলো নিশি ম্যাম দরজার সামনে দাঁড়িয়ে আছে আর সুইটি ওনার সাথে কথা বলছে। ঈশান গিয়ে ম্যামকে ভিতরে আসতে বললে ম্যাম ভিতরে আসলে আর ঈশানের সাথে কথা বলাতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর ঈশান ওনাকে নিয়ে আব্বুর রুমে আসলো। নিচে গিয়ে আব্বুর সামনে বসলো আর ভালো মন্দ জিজ্ঞেস করলো, আর আব্বু হেসেই কথা বলতে লাগলো। আব্বু বারবার নিশিকে দেখলেই মনে হয় ছেলের বউ করে নিতে, কারণ ভারী মিষ্টি মেয়ে, সব সময় কেমন আঙ্কেল আঙ্কেল করে পাগল করে রাখে। তো একটু পর সুইটি আর আম্মু নিশি ম্যামের জন্য নাস্তা নিয়ে আসে। তখন ম্যাডাম বলতে শুরু করে, আন্টি এসবের কি দরকার ছিল? আপনারা শুধু শুধু কষ্ট করছেন। মামুনি, তুমি প্রথমবার আমাদের বাসায় আসলে আর সামান্য এইটুকু না করলে হয় বলো? আচ্ছা, তুমি দুপুরে কি খাবে সেটা বলো। শুনেছি মায়েদের হাতের খাবার নাকি অনেক সুস্বাদু হয়, তাই আন্টি আপনি আমাকে যেটা রান্না করে খাওয়াবেন আমি সেটা খেয়েই ভালো লাগবে আমার। নিশির কথাতে আম্মু হেসেই চলে গেল আর নিশি আব্বুর সাথে আড্ডা দিতে লাগলো। তখন নিশি সুইটিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু তুমি সবসময় এভাবে দূরে দাঁড়িয়ে থাকো কেন? তোমাকে আমি কিছু বলেছি যে তুমি আমার কাছে আসবে, নাকি আমার থেকে সবসময় দূরে থাকবে? ম্যাডামের এমন ধারা কথাতে সুইটি একটু লজ্জা পেয়ে এগিয়ে এসে ওনাদের কাছে বসলো। তারপর আম্মুর রান্না হয়ে গেলে আম্মু সবাইকে খাবার জন্য ডেকে গেল। আব্বু এখন আগের থেকে সুস্থ, তাই হাঁটাচলা করতে পারে, কিন্তু ঈশান আব্বুকে তেমন হাঁটতে দেয় না। তো সবাই গিয়ে খাবার টেবিলে বসলো আর নিশি খাবার টেবিলে অনেকগুলো আইটেম দেখে পুরোই অবাক হয়ে গেল, কারণ পুরো টেবিল ভর্তি অনেক অনেক আইটেম দিয়ে, যেটা দেখে নিশি বলতে লাগলো, ওয়াও আন্টি এতগুলো খাবার কখন রান্না করলেন? তো এই সময়ের মধ্যে কেন মামুনি? কি বলেন, এত অল্প সময়ের মধ্যে এত সব রান্না করা সম্ভব নাকি? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। তাছাড়া তুমি আমাদের বাড়ি মেহমান, তোমার জন্যই তো কিছু একটা করতে হবে, তাই না? প্রথমবার এলে মামুনি, তুমি খাওয়া শুরু করো। খেয়ে দেখো এই গরিবের ঘরে রান্নাটা কেমন হয়েছে। আন্টি আমি কিন্তু এবার রাগ করব আর এখান থেকে চলে যাব। তোমাদের বলছি না এসব কথা কখনো বলবে না। আমাকে বলো, মানুষের গায়ে কি লেখা থাকে যে গরিব আর কে আর বড়লোক কে? মানুষের ব্যবহারই সেটা পরিচয় পায়। তোমরা এখন এমন আছো, সামনে তোমাদের পরিস্থিতি আরও ভালো হতে পারে, তাই না? তাই এইসব কথা আর কখনো বলবে না, তাহলে আমি আর কখনো তোমাদের সাথে দেখা করতে আসবো না, আর অনেক কষ্টও পাবো। না না মামুনি, আর কখনো এমন বলবো না। তুমি খাওয়া শুরু করো। নিশি সবার সাথে খাবারগুলো বেশ মজা করেই খেলো, কারণ রান্নাটা প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে ওর। নিশির মনে হচ্ছিল গলা অবধি খাবার উঠে এসেছে, জীবনে কখনো এত বেশি খাবার খায়নি। অন্যদিকে আম্মু নিশির মুখের দিকে তাকিয়ে রইল আর নিশি একটু মুচকি হাসলো। তখন আম্মু জিজ্ঞেস করলো, মামুনি, খাবারগুলো মনে হয় তোমার ভালো লাগেনি, তাই না? আন্টি তুমি এসব কী বলতেছো? প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়েছে। এত মজার খাবার আমি জীবনে কখনো খাইনি। আমার মনে হয় না শেষ কবে আমি এত বেশি খাবার খেয়েছি, যার জন্য আজকে এত বেশি খাবারগুলো টেস্ট হয়েছে।
অনেক বেশি খেয়েছে। নিশি আরও কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজকে সারাটা দিন ওর অনেক সুন্দর কেটেছে। নিশি ভাবতেই পারছে না মধ্যবিত্ত ফ্যামিলি এত সুখী আছে, যার জন্য নিশি বলতে লাগলো, জানতাম না এরা এত সুন্দর জীবনযাপন করে। হ্যাঁ, হয়তো আমাদের মতো এত বড় লোক নয়, কিন্তু যেটুকু ওদের আছে হয়তো সেটুকু নিয়েই খুশি। তাছাড়া মানুষগুলো কত ভালো, কত সুন্দর করে কথা বললো। মন মানসিকতা, আচার ব্যবহার সবই সুন্দর। এমন একটা ঘরে বউ হয়ে যে আসবে, সে আসলে সৌভাগ্যবতী হবে। নিশি কথাগুলো ভেবে নিজে নিজেই হাসতে লাগলো। ওর এটা ভেবে লজ্জা লাগছে যে সারাটা দিন একটা পরিবারের সাথে কাটিয়ে আসলো, কিন্তু সেখানে নিশি না ছিল ওদের সাথে তেমন পরিচয়, ওদের সাথে কোনো সম্পর্ক। এমন কিছুর জন্য নিশির একটু সংকোচ প্রথমে লাগলো, কিন্তু পরিবারের সাথে যে কয়েকদিন সময় দিয়েছে নিজেকে অনেক হ্যাপি বলে মনে হচ্ছে। নিশির আব্বু আম্মু আছে, কিন্তু তারা ওকে সময় দিতে পারে না। এই জন্যই নিশি মাঝে মধ্যে অনেক বেশি আফসোস করে। তো এভাবেই পুরো 15টা দিন কেটে গেল। এরই মাঝে নিশি আরও বেশি ঈশানের উপর অধিকার খাটাতে শুরু করেছে, আর সেটা কেন করে ও নিজেও জানে না, কিন্তু অনেক বেশি ভালো লাগে নিশির সব সময় ঈশানকে চোখে চোখে রাখতে। তো নিশি প্রতিদিনের মতো আজকেও কেবিনে খেয়াল করছিল ঈশান বেশ মনোযোগ দিয়ে কাজ করছে। এরই মাঝে নতুন একটা মেয়ে কলিগ এসে ওর সাথে কথা বলতে শুরু করে। ঈশান মেয়েটার সাথে বেশ হাসাহাসি করে কথা বলছিল, আর এমন কিছু দেখে নিশির প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল। তারপর মেয়েটা যেতেই নিশি ঈশানকে কল করে কেবিনে ডাকলো। ঈশান অনুমতি নিয়ে ভিতরে আসতেই খেয়াল করে ম্যাডামের চোখগুলো লাল হয়ে আছে। ঈশান তাড়াহুড়ো করে এসে ওনার সামনে দাঁড়াতেই দেখে ম্যাডামের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তখনও বলল, হে কি ম্যাম, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আমাকে বলেন, আমি সবটা সলভ করে দিয়েছি। প্লিজ কান্না করবেন না। দেখেন আপনার চোখে না পানি মানায় না। প্লিজ কান্নাকাটি করবেন না। আমি অনেক বাজে কাজ করে ফেলেছি জীবনে, যার জন্য এরকম কষ্ট পেতে হয় সবসময় আমাকে, জানো? কি বলছেন ম্যাম? আপনি কখনো বাজে কাজ করতে পারেন না। কি হয়েছে আমাকে বলেন, আমি সবটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও কান্নাকাটি করবেন না প্লিজ। তোমাকে যে কাজটা বারবার করতে বারণ করি, তুমি সেই কাজটা তত বেশি করে করো কেন ঈশান? ম্যাম আমি আবার কি করলাম? তুমি আগে একটা মেয়ের সাথে এত হাসাহাসি করে কথা বলতেছিলে। ম্যাম এটা তো আপনারই অফিসের কলিগ, ও একটু কাজের কথা জিজ্ঞেস করেছিল, আমি সেটা ওকে বলে দিলাম আর বুঝিয়ে দিলাম, আর আপনি আমাকে সন্দেহ করেন? ঈশান, আমি তো তোমাকে বোঝাতেই পারি না, এমনটা কেন করো? তোমাকে যদি বোঝাতে পারতাম তাহলে হয়তো আর এরকম ভাবে আমাকে কষ্ট দিতে পারতে না। নিশির কথাতে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, আর ম্যাম ওকে এক গাদা কথা শুনিয়ে দিল, যার জন্য ঈশানের মনটা খারাপ হয়ে গেল। আর ম্যাম বিষয়টা বুঝতে পেরে বলল, মন খারাপ করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না তখন তোমার যা ইচ্ছে করো। একটা কথা বলে রেখো, আমি আর এখান থেকে তোমাকে কোনো কাজে বারণ করবো না, আর করতে বলবো না। ম্যাম কিন্তু আপনি... আর কোনো কিন্তু না, আমি তো বলছি আমি আর কোনো কিছু তোমাকে জিজ্ঞেসও করবো না আর বারণও করবো না। এখন যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। ম্যামের এসব কথার মানে ঈশান বুঝতে পারল না, কিন্তু মনে হয় কোনো একটা কারণে ম্যাম কষ্ট পাচ্ছে। এই ঘটনার পর ম্যাম আর কেন জানি ঈশানকে কোনো কাজে বারণ করতো না। ও কোনো মেয়ে কলিগের সাথে আড্ডা দিলেও তাকে রেগে দেখাতো না। কিন্তু বিপত্তি ঘটল 1 মাস যেতে না যেতেই। ঈশান অফিসে বসে কাজ করছে, এরই মাঝে ওর কলেজ লাইফের একটা ফ্রেন্ড কল করলো। তখন কল রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কে? চিনতে পারলাম না তো। তা চিনতে পারবেন না কেন? দেশের বাইরে গিয়েছি বলে আপনি আমাকে পর করে দিয়েছেন না? আপনার বেস্ট ফ্রেন্ড বলতে যে কেউ ছিল সেটাও আপনি ভুলে গিয়েছিলেন। জান্নাতের এমন দ্বারা কথা শুনে ঈশান বুঝতে পারল এটা ওর সেই ফ্রেন্ড যে কিনা সব সময় ওকে হেল্প করতে চাইতো আর পাশে দাঁড়াতে চাইতো। আরে জান্নাত, তুই কি খবর তোর? আর তুই কোথায় এখন? এটা তো দেখে বাংলাদেশি নাম্বার বলে মনে হচ্ছে। তাহলে তুই দেশে আসলি বা কবে? এই তো 2 দিন হলো আসছি। এইদিকে ওদিকে ঘুরে বেড়াতে গিয়ে তোদের সাথে আর যোগাযোগ করা হয় না।
আচ্ছা তুই কোথায় আছিস? আমার সাথে কি একটু দেখা করতে পারবি বল? তোর সাথে অনেক দিন দেখা হয় না, আড্ডা দেওয়ার জন্য মনটা একদম ব্যাকুল হয়ে আছে। আমি অফিসে আছি রে, এই সময় তোর সাথে দেখা করতে পারবো না। প্লিজ মন খারাপ করিস না জানো। আরে বাবা, না মন খারাপ করব কেন? কিন্তু তোর সাথে দেখা হয় না তাই ভেবেছিলাম একটু দেখা করব। আসলে অনেকের সাথে দেখা করতে হবে। কেন, একেবারের জন্য চলে আসলি নাকি আবার চলে যাবে? থাকবো এখান থেকে এখানেই, কিন্তু একটা কথা কি জানিস তো, প্রথমবার এসে কারোর সাথে দেখা করার ফিলটাই অন্যরকম। তো সময় না হলে বলো, আমি পরে তোর সাথে দেখা করে নেব। আচ্ছা শোন, আমার এখন কাজ অনেক কম আছে, তুই চাইলে অফিসে এসে আমার সাথে দেখা করতে পারিস। আর লাঞ্চ টাইমে আমার হাতে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় আছে, ওই সময়টা আমি তোকে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুই থাক। জান্নাত এর মধ্যে অফিসে চলে আসে। তারপর অফিসে ঢুকে ঈশানের ডেস্কের সামনে এসে দাঁড়াতেই ঈশান ওকে দেখে একটা মুচকি হাসি দিয়ে উঠে আসতেই জান্নাত এতদিনে জমানো আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে ঈশানকে জড়িয়ে ধরে। আর এই বিষয়টাই সিসিটিভিতে নিশি দেখে ফেলে। নিশি এমন কিছু দেখে অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো মেয়েটা কে হতে পারে। জান্নাত ঈশানকে এমন করে জড়িয়ে ধরতেই ও তাড়াহুড়ো করে জান্নাতকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, কি করতেছিস? তোর অভ্যাসটা সেই আগের মতোই রয়ে গেল। এটা অফিস আর তুই এখানে এসে উল্টাপাল্টা কাজ করছিস। আরে বাবা, ফ্রেন্ডকে ফ্রেন্ড জড়িয়ে ধরতেই পারে, তাতে আবার উল্টোপাল্টা ভাবার কি আছে? তাছাড়া এতদিন পর তোকে দেখছি, তাহলে কিভাবে নিজেকে আটকে রাখবো বল? তোর বয়ফ্রেন্ড জানে তুই এই অভ্যাসটা এখনো ছাড়তে পারিসনি? তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখ দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোকে বলছি না এইসব বলে আমাকে রাগিয়ে দিবি না। আরে বাবা, তুই এমন করিস, এটা কি স্বাভাবিক বিষয়? কোনো বয়ফ্রেন্ড চাইবে তার গার্লফ্রেন্ড অন্য ছেলেকে জড়িয়ে ধরুক, সেটা হোক না ভাই কিংবা ফ্রেন্ড? কেউ তো চাইবে না, তাই না? তাহলে তুই এমন করিস, ও তো জানতে পারলে অনেক কষ্ট পাবে। শোন, আমার বয়ফ্রেন্ড ওরকম নয়, ও সবটা জানে। আচ্ছা, আমরা কি এখানেই কথা বলবো নাকি কোথাও গিয়ে নিয়ে গিয়ে আমাকে একটু সময় দিবি? কথা বললাম, অফিসে অনেক কাজের প্রেশার, তোকে আমি সর্বোচ্চ ক্যান্টিনে নিয়ে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারি, এর বেশি পারবো না। প্লিজ মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু ছুটির দিন আমাকে অনেক সময় দিতে হবে, আমি তখন কোনো কিছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, দেবো। আমার জানোটা আমার কাছে কিছু চেয়েছে, আর সেটা দেবো না? দুজনেই ক্যান্টিনে গিয়ে আড্ডা দিতে লাগলো। বারবার ঈশান সাথে হাসাহাসি করে কথা বলছিল। আর এসব দেখে নিশি তেলে বেগুনে জ্বলে উঠল, আরও ভাবতে লাগলো। শেষ পর্যন্ত ঈশান আমাকে মিথ্যে বললো ওর একটা গার্লফ্রেন্ড আছে আর আমাকে বললো না। কিন্তু ও তো বললো ওর কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে এই মেয়েটা ওকে এমন করে জড়িয়ে ধরলো আর ঈশান ওকে জড়িয়ে ধরলো, তাতে মনে হচ্ছে সত্যি এটা ওর গার্লফ্রেন্ড, হয়তো নতুন বানিয়ে ফেলেছে। আচ্ছা শেষ পর্যন্ত এটা আমার সাথে করতে পারলো? ও মুখেই শুধু বললো আমার সব কথা শুনবে, কিন্তু শেষ পর্যন্ত আমার কোনো কথাই রাখলো না। আমি সব কি ভাবতেছি, ও রাখবেই বা কি করে? আমি তো ওর গার্লফ্রেন্ড না, ও তো আমাকে ভালোবাসে না যে আমার কথা শুনবে। ঈশান আর জান্নাত আড্ডা দিয়েছিল আর ওদের এমন হাসাহাসি করে কথা বলতে দেখে নিশি আর সেখানে বসে থাকতে পারলো না। বারবার দেখতে ইচ্ছে হচ্ছিল যে ঈশান ওই মেয়েটা কি করে। নিশি তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরিয়ে তারপর ক্যান্টিনে আসলো। তারপর যেটা দেখলো সেটার জন্য নিশি মোটেও প্রস্তুত ছিল না, কারণ ওই মেয়েটা ঈশানকে নিজ হাতে খাইয়ে দিয়েছিল। এমন কিছু দেখেই জান্নাতের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিশি আর ক্যান্টিনের ভিতর গেল না, দরজায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওদের কাণ্ড দেখতে লাগলো। তারপর হঠাৎ দরজার দিকে তাকাতেই খেয়াল করলো নিশি ম্যাম ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই নিশি ম্যাম চলে গেল। নিশি জানে না এত বেশি কান্নাকাটি কেন করতেছে। তারপর লাঞ্চ টাইম শেষ হতেই ঈশান জান্নাতকে বিদায় দিয়ে তারপর চলে গেল, আর ঈশানও কেবিনে গিয়ে কাজ করতে লাগলো। ঈশানকে ডেস্কে দেখে নিশি কল করে ওকে কেবিনে ডাকলো। ঈশান দেরি না করে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে এসে বসতে লাগলো। ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? ঈশান দেরি না করে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে এসে বলতে লাগলো। ঈশান কথাটা বলেই খেয়াল করলো ম্যাম টেবিলে মাথা ঠেকিয়ে বারবার ফুঁপিয়ে উঠছে। ও
ওনার এরকম ধরনের বিহেভ দেখে ঈশান বেশ উত্তেজিত হয়ে গেল আর বলতে লাগলো, ম্যাম, কি হয়েছে? আপনি এভাবে কান্নাকাটি করতেছেন কেন? আমাকে বলেন, কে কি বলেছে? আর আপনাকে বলছি না আপনি কান্নাকাটি করবেন না। প্লিজ আমাকে বলেন না কি হয়েছে। ঈশান, তুমি কি কিছুই বুঝতে পারো না? বুঝতে পারবো মানে? ম্যাম, আপনি কিসের কথা বলছেন আমি তো জানি না। আপনি কি বোঝাতে চাইছেন? আসলে কি জানো তো ঈশান, মানুষ না মানুষের কাছের মানুষকে না খুব সহজেই চিনতে পারে না, কিন্তু যখন দূরে হারিয়ে যায় তখন খুব ভালোভাবে সেটা রিয়েলাইজ করতে পারে মানুষটা তার লাইফের কতটা জুড়ে থাকে। একটা কথা কি বলো তো, তুমি কি এতটাই বাচ্চা যে তোমার আশেপাশে কি হচ্ছে, কি জন্য কেউ তোমার উপরে এরকম নজর রাখছে, সব সময় তোমাকে শাসনের উপরে রাখছে, আর তুমি এতটাই বোকা হয়ে গেছো যে এই বিষয়টা তুমি বুঝতে পারো না? ম্যামের কথাগুলো ঈশানের মাথার উপর দিয়ে যাচ্ছিল। ও জানে না হয়তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলেছে, তাই ম্যাম এমন করে রাগ করে আছে। তাই ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি হয়েছে আমাকে একটু বলেন না প্লিজ। আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? আমাকে সেটা তো অন্তত বলেন। আপনি সেটাও বলছেন না যে আমার চারপাশে কি হচ্ছে। আমি কিভাবে বুঝবো বলেন? আমি তো এখন কাজ ছাড়া অন্য কিছু মনোযোগই দিই না। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। তুমি কিরকম কাজের প্রতি মনোযোগ দিয়েছো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি কি এতটাই বোকা যতটা সাজার চেষ্টা করছো? ম্যাম, আমার ধারা কি কোনো ভুল হয়ে গেছে যার জন্য আপনি এমন করে রাগ দেখাচ্ছেন আমার ওপর? না না, আমি তোমার উপরে রাগ দেখাবো কেন? কিন্তু একটা কথা কি জানো তো, আমি না আজকে হেরে গেছি। কারোর কাছে খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম। তার এতটা কাছে থেকেও তাকে বোঝাতে পারিনি যে কি জন্য এরকম করি। ম্যাম, আপনাকে কেউ কষ্ট দিয়েছে? আপনার বয়ফ্রেন্ডের সাথে কি ঝামেলা হয়েছে বলেন? আপনি কি আমাকে ওনার সাথে কথা বলতে বলছেন? আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব। তারপরেও এরকম কান্নাকাটি করবেন না। ঈশানের এমন অবুঝের মতো কথা শুনে নিশির কান্নার গতিটা আরও বেড়ে গেল। ও বারবার ফুঁপিয়ে উঠতে লাগলো। ম্যাম, প্লিজ কান্নাকাটি করবেন না। আমি বুঝতে পারছি না আপনি এমন কেন করছেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে খুব বেশি কষ্ট পেয়েছেন। আমাকে বলেন কি হয়েছে। ওই যে বললাম না, মানুষ তার প্রিয় মানুষটাকে কাছে থাকতে বুঝতে পারে না, তেমনই কেউ হয়তো এরকম ভাবে আমাকে হারিয়ে ফেলবে, তারপর খুব ভালোভাবেই বুঝতে পারবে আমি তার লাইফে কতটা জুড়ে ছিলাম। ঈশান কিছুক্ষণ অবুঝের মতো নিশি ম্যামের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর মনে হতে লাগলো ম্যাম হয়তো ওকে কিছু বোঝাতে চাইছে। তারপরও ওর বুঝে আসছে না ম্যাম ওকে কী বোঝাতে চাইছে। হয়তো ওকে এড়িয়ে যেতে চাইছে। ঈশান আর কিছু জিজ্ঞেস করার আগেই নিশি চোখ জোড়া মুছে নিল আর বলতে লাগলো, তবে ভেবো না আজকের পর আমি হয়তো নিজেকে আর স্বাভাবিক রাখতে পারবো না, কারণ অনেক বেশি বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও বোঝনি, আমি ব্যর্থ হয়ে গেছি। আমি পারলাম না, জানো তো, যাকে এত বেশি বোঝাতে চাই যে আমাকে বোঝার চেষ্টাই করে না। আজকের পর আর আমি তোমাকে কোনো কথাই বলবো না, আর আমি অফিসে আসবো কিনা সেটাও জানি না। ম্যাম, কেন অফিসে আসবেন না? কিছু হয়েছে আমাকে বলেন। কেউ কিছু বলেছে আপনাকে? তাহলে আপনি আমাকে বলেন, দেখেন আমি তার কি হাল করি। বললাম তো, তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করো আসলে তুমি ততটা ন্যাকা নও। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, অফিসের কাজ করতেছো সেটাতে মনোযোগ দাও, অন্যদিকে তোমার খেয়াল দিতে হবে না। ঈশান কিছুক্ষণ নিশি ম্যামের দিকে তাকিয়ে রইল। তখন উনি ঈশানকে আবারও চলে যেতে বললেই ঈশান কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর সারাটা দিন আর কোনো কাজ করতে পারল না। অন্যদিকে নিশি নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, তাই কান্না করতে লাগলো আর নিজে নিজেই বলতে লাগলো, আসলে কি জানো তো, মানুষ যতটা বোকা থাকার চেষ্টা করে ততটা নয়, আর তুমিও সেটাই হলে। কিন্তু একটা কথা কি জানো, আজকের পর নিশি আর তোমার সামনে আসবে না। তুমি বুঝে নিও কেন আমি কিসের জন্য তোমার সামনে আসছি। নিশি সেদিন কান্না করতে করতে বাসায় চলে যায়। তারপর সারাটা দিন আর রুম থেকে বেরোয় না। তো বিকেলের দিকে আম্মু রুমের সামনে আসতেই ওর ফুপিয়ে ওঠার শব্দ পেয়ে বুঝতে পারলো নিশি কান্না করছে। তাই তাড়াহুড়ো করে গিয়ে নিশির সামনে বসলো আর বলতে লাগলো, মামনি, কি হয়েছে তোমার? এভাবে কান্নাকাটি করতেছো কেন? আমাকে বলো কি হয়েছে, কে কি বলেছে আমাকে একটু বলো। আম্মুর কথাতে নিশি উঠে বসলো। আম্মু খেয়াল করলো নিশি কান্না করে চেহারার পুরো 12টা বাজিয়ে ফেলেছে। চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ, পুরো চেহারাটা কেমন লাল হয়ে আছে। মামনি, কি হয়েছে আমাকে বলো, কে কষ্ট দিয়েছে আমার মামনিটাকে?
অনেক বেশি কষ্ট হচ্ছে তোমার? আমাকে বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি বারণ করে দেব আমার মেয়েটাকে কষ্ট দিতে। বলো, কে এমন করেছে যার জন্য আমার মামনি কান্না করছে? আম্মুর কথাতে নিশি আরও জোরে কান্না করে উঠল। তারপর আম্মুকে জড়িয়ে ধরল। আম্মু ওর মাথায় হাত বোলাতে লাগলো। আম্মু, আমি না আজকে হেরে গেছি। আমি অনেক ভালোভাবেই আজকে ঠকে গেছি। আমি না বোঝাতে পারিনি ওকে। কি হয়েছে আমাকে বলো, কে কি বলেছে তোমাকে? নিশ্চয়ই আমার মেয়েটাকে কেউ কষ্ট দিয়েছে, তাই না? মামনি, সব ঠিক হয়ে যাবে। আমি বলবো আমার মেয়েটাকে কষ্ট না দিতে। কে কষ্ট দিয়েছে বলো আমার মামনিটাকে? আম্মু, আমি ওকে বোঝাতেই পারলাম না যে আমি ওকে কতটা ভালোবাসি। ও সবসময় শুধু আমাকে কষ্ট হয়ে দেয়। আর আজকে বুঝতেই পারলো না। আমি জানতে পারলাম ওর গার্লফ্রেন্ড আছে। ওই মেয়েটার সাথে এরকমভাবে কথা বললো, যার জন্য আজকে আমার খুব বেশি কষ্ট হচ্ছে। মামনি, কি হয়েছে? তুমি কাউকে ভালোবাসো? কে তোমাকে খুব বেশি কষ্ট দিয়েছে আমাকে বলো, তাহলে দেখো আমি ওর সাথে কথা বলবো। তারপর এভাবে কষ্ট পেও না। আম্মু, আমি হেরে গেছি। আমার ভালোবাসার কাছে আমি ওকে বোঝাতেই পারিনি কতটা ভালোবাসি। কাউকে কিছু বোঝাতে হবে না। যেখানে নিজেকেই বোঝাতে পারিনি, সেখানে ওকে কি করে বোঝাবো? আম্মু অনেকক্ষণ যাবৎ নিশিকে কথাগুলো জিজ্ঞেস করতে লাগলো। তারপরেও নিশি কিছুই বলছিল না। তখন হতাশ হয়ে ওর কান্নাটা থামানোর চেষ্টা করলে কোনো রকমে নিশির কান্নাটা থামাতে পারল। রাতে নিশির আম্মু খাওয়ার জন্য ডাকলে নিশি বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আব্বু এসে ওকে ডাকলে নিশি আব্বুর সাথে গিয়ে খেয়ে নিল। খেতে ইচ্ছে করছিল না, খুব বেশি খারাপ লাগছিল। এটা ভেবে যাকে এত বেশি ভালোবেসে ফেলেছিল তাকে বোঝাতে পারল না। আপনারা কি ভাবছেন, নিশি ঈশানকে কবে থেকে ভালোবেসে ফেললো? যবে থেকে দেখতে গিয়েছিল আর ওদের ওরকম অবস্থা দেখে খারাপ লেগেছিল, তখন থেকে নিশি বুঝতে পেরেছিল ঈশানের প্রতি ও কতটা দুর্বল। তাই ওকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু ঈশান যে এতটা অবুঝের মতো কাজ করে ফেলবে সেটা নিশি জানতো না। এই ঘটনার পর 15টা দিন কেটে গেল। এর মাঝে নিশি একদম রুম থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। কারণ মেনে নিতে পারছে না যাকে এত বেশি ভালোবাসে সে কিনা ওকে এমন করে কষ্ট দিল। আপু বারবার নিশিকে জিজ্ঞেস করে ওর এরকম মন খারাপের কারণ, কিন্তু নিশি নিজেও আব্বুকে বলে না। আর আম্মুকেও বারণ করে দিয়েছে যেন এই বিষয়টা না বলে আব্বুকে। নিশির আব্বু বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই বিষয়টা বুঝতে পারে না। এরই মাঝে একটা মাস কেটে গেল। অন্যদিকে ঈশান ভেবে পাচ্ছে না ম্যামের কি হলো, তাই নিজে নিজেই বলে, তাহলে ম্যাম সেদিন আমাকে কিছু বোঝাতে চাইছিল, যার জন্য এমন করে আমাকে কথাগুলো বলেছিল। তাহলে ম্যাম কি আমাকে পছন্দ করত? আমার জন্য কোনো কারণে কষ্ট পেয়েছিল? না না, এটা আমি কি ভাবতেছি? কোথায় উনি আর কোথায় আমি? তাছাড়া উনি হয়তো আমাকে বলতে চাইছিল উনি কাউকে ভালোবাসে কিংবা পছন্দ করে। হয়তো আমাকে ওনার রিলেশনে হেল্প করতে বলেছিল, নাকি আমি ওনার সাথে মিসবিহেভ করে ফেললাম তার জন্য কষ্ট পেয়েছে। কিন্তু ম্যাম তো অফিসেও আসে না, তাহলে ওনাকে সরি বলে দেওয়া যেত। ঈশান নিশির এমন হুটহাট অফিসে আসা বন্ধ করে দেওয়াতে এসব উল্টাপাল্টা ভাবতে লাগলো। এরই মাঝে লামিয়া এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, তুমি কি কিছুই বুঝতে পারো না নাকি? বোঝার চেষ্টা করো না। সত্যি করে একটা কথা বলো তো। আমি আবার কি করলাম আর কি বোঝার চেষ্টা করি না বলো? আসলেই তুমি যতটা অবুঝ সাজার চেষ্টা করো ততটা না। কি বলো তো ম্যাম, যে কি জন্য অফিসে আসছে না আমি সেটা জানি না, কিন্তু আমার মনে হয় এর কারণটা তুমি। কি বলছো এগুলা? আমি কারণ হব কেন? আমি আবার কি অন্যায় করলাম যার জন্য ম্যাম এভাবে অফিসে আসে না? আমার তো মনে হয় ম্যাম তোমাকে পছন্দ করে আর খুব বেশি ভালোবাসে। কী সব বলো? তাছাড়া কোথায় ম্যাম আর কোথায় আমি? আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। তুমি বুঝতে পারছো যে আমরা কখনো এক হতে পারবো না? আর উনি ভালোবাসলেই তো হবে না, আমি তো ওনাকে ভাসতে পারবো না। সেটা ঠিক আছে, কিন্তু আমার ওনাকে দেখে বরাবর মনে হতো উনি তোমাকে ভালোবাসে, তাই হয়তো তোমার প্রতি এত কেয়ারিং দেখাতো। একটা কথা বলো তো, মানুষ কাকে এত বেশি কেয়ার করে, কাকে এত বেশি ভালোবাসা দেখায়, কাকে সবসময় চোখে চোখে রাখে বলো? মানুষ তাকেই এত কেয়ারিং দেখায় যার প্রতি সে দুর্বল, খুব বেশি ভালোবাসে।
তাহলে তুমি সেটা কেন বুঝতে পারছো না? ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় লামিয়া চলে যেতেই গেলে তখন ঈশান বলতে লাগলো, দেখো, কারো মনের ভাষা কিংবা কারো চোখের ভাষা বোঝার মতো পরিস্থিতি আমার নেই, তুমি সেটা খুব ভালো করে জানো। আর উনি যদি ভালোবেসে থাকে তাহলে তো সেটা প্রকাশ করেনি। আরে, না জেনে না শুনে এসব বলাটা ঠিক না। তাছাড়া উনি যদি ভালোবাসতো সেটা প্রকাশ করতো। হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছেন, এর জন্য আসেন না। তোমাকে আর কিছু বলার নেই আমার। একটা মাস কেটে গেছে এরই মাঝে। ঈশান নিশি ম্যামকে অনেকবার কল করেছে, উনি কলটা দেখেও রিসিভ করেনি, বারবার কেটে দিয়েছে। আর ঈশানের কেন জানি একটা টেনশন হচ্ছিল, আর কিছু একটা মিস করছিল। খারাপ লাগছিল এটা ভেবে যে হয়তো কেউ ওর কারণে কষ্ট পাচ্ছে। আবার মনে হচ্ছে যে কেউ কষ্ট পাবে কিসের জন্য, কিন্তু লামিয়ার বলা কথাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। নিশি প্রতিদিন যেমন কান্না করে আজও ঠিক তেমনি কান্না করছিল। আর ঠিক তখনই আব্বু নিশির রুমের সামনে দিয়ে যাচ্ছিল। নিশির কান্নার শব্দ পেয়ে আব্বু বুঝতে পারল ওনার মেয়ের কিছু একটা হয়েছে। ব্যস্ততার কারণে উনি মেয়ের খেয়াল রাখা হয় না, আর মেয়ে হয়তো কাউকে ভালোবাসে, তাই জন্যই এরকম করে কষ্ট পাচ্ছে। আব্বু নিশির রুমে না গিয়ে তাড়াহুড়ো করে নিচে আসলো, তারপর ওনার স্ত্রীকে বলতে লাগলো, নিশির আম্মু তোমাকে কিছু জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিবে, কোনো কিছু লুকাবে না আমার থেকে। কি হয়েছে আমাকে বলো, কোনো কারণে রেগে আছো তুমি? আমার তো মনে হয় তুমি সবটাই জানো। আচ্ছা, জানো বা না জানো আমাকে বলো, নিশির কি হয়েছে? যদি না বলো তাহলে আজকে আমার বাজে চেহারাটা দেখতে পাবে। তুমি এমন করে রেগে যাচ্ছ কেন? আম্মু কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই আব্বু রাগী চোখে ওনার দিকে তাকাতেই উনি চোখ জোড়া নামিয়ে নিল। আব্বু এগিয়ে এসে আম্মুর গালের পাশে হাত রেখে বলতে লাগলো, দেখো শাইলা, আমি রাগ দেখাতে চাই না, কিন্তু মেয়ে এমন করে কষ্ট পাচ্ছে সেটা আজকে আমি বুঝতে পেরেছি। 15টা দিন যাবৎ খেয়াল করছি মেয়ে খুব বেশি আপসেট, কী কারণে জানি না। আর আজকে একটু আগে দেখলাম অনেক কিছু একটা দেখছে আর কান্না করছে, হয়তো কাউকে ভালোবাসে। আমাকে বলো কি হয়েছে? তুমি জানো আমার মেয়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না, কিন্তু ব্যস্ততার কারণে আমি বুঝতে পারিনি মেয়েটা কিছু একটার জন্য কষ্ট পাচ্ছে। আম্মু আব্বুকে সবটা বলল। সব শোনার পর আব্বু নিশির রুমে গেল। আম্মু ওনার পিছন পিছন আসলো। আব্বুকে দেখেই নিশি তাড়াহুড়ো করে উঠে বসলো আর চোখ জোড়া মুছে নিল। আর আব্বু এসে ওর সামনে বসলো আর বলল, মামনি, আমি তোমার আম্মুর কাছ থেকে যেসব শুনেছি সেটা কি সত্যি? নিশি আব্বুর কথাতে আম্মুর দিকে তাকালো। আম্মু ইশারায় ওকে সবটা সত্যি বলতে বলল। নিশি একটু ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আব্বু, না মানে আসলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি মামনি, তুমি আমার থেকে কিছু লুকাবে না। তুমি যদি ভেবে থাকো যে তোমার আব্বু খুব রাগী, তাহলে সেটা তোমার ভুল ধারণা। তুমি আমার কাছে চেয়েছো আর সেটা তোমাকে দিইনি, তেমনটা কখনো হয়নি। তাই আমাকে সত্যিটা বলো। নিশি কন্ট্রোল করতে পারল না, আব্বুকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠল। আব্বু বুঝতে পারল ঘটনাটা সত্যি। আব্বু নিশিকে আলতো করে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে বলল, আরে ঠিক আছে ঠিক আছে, আমার মামুনিটা কাউকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি, তার জন্য এত কান্না করা লাগে? তুমি এইটা আমাকে আগে বললেই তো পারতে। এত কান্না করার কী ছিল, শুধু শুধু নিজেকে কষ্ট দিলে। তাহলে এর জন্যই কি আমার মেয়েটা অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে? আম্মু, আমি ঈশানকে সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমাকে বোঝার চেষ্টাই করলো না। বারবার আমাকে শুধু কষ্টটাই দিয়ে গেল। তুমি জানো আমি ওকে বোঝাতে পারিনি আমার কতটা কষ্ট হয় অন্য কারোর পাশে ওকে দেখলে। মামনি, তুমি তো আমাকে একটাবার কথাগুলো বলতে পারতে। মানলাম তুমি ওকে ভালোবাসো, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো। ও তো একটা গরিব ছেলে, থাকতে পারবে তুমি ওর সাথে? আব্বু, ওর সাথে আমি থাকার চেষ্টাই করবো না, কারণ ওর গার্লফ্রেন্ড আছে। ও আমাকে ইগনোর করেছে। ও জানে আমি ওকে কতটা ভালোবাসি, তারপরে আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। যদি নাই ভালোবাসবে আর ওর থেকে দূরে সরে যাবে, তাহলে এভাবে কষ্ট পাচ্ছ কেন? এখন থেকে সবটা ভুলে যেতে হবে, পারবে তো? অন্য কাউকে বিয়ে করে নিতে হবে, কি পারবে না? আব্বুর এমন দ্বারা কথাতে নিশির কান্নার গতিটা বেড়ে গেল। আর আব্বু মুচকি হাসি দিয়ে বলতে লাগলো,
আমি জানি তো ভালোবাসা ছাড়া মানুষ থাকতে পারে না। দেখো, আমি জানি ওর কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি হয়তো কোনো কারণে ওকে ভুল বুঝেছো। আমার সেটাই মনে হলো, না হলে কী জন্য এভাবে কষ্ট পাচ্ছ? আর প্রেম ভালোবাসার মধ্যে এমনটা হয়ে থাকে। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি ওর সাথে থাকতে পারবে কি না? আম্মু নিশির কাঁধের উপর হাত রেখে বলল, মামনি, ভালোবাসলে তাকে নিজের করে নিতে হয়। তার খারাপ সময়ে তার পাশে থাকতে হয়। ওর হয়তো এখন কিছু নেই, কিন্তু একটা সময়। তাছাড়া আমার মেয়ের জামাইকে কিছু করতে হবে কেন? আমাদের কি কম কিছু আছে বলো? কিন্তু আম্মু, তুমি জানো না ও কত রাগী আর জেদি একটা ছেলে। ওর আব্বুর অপারেশন করানোর জন্য কতগুলো টাকা লাগতো, তারপরেও সেটা কাউকে জানায়নি। ও এমন একটা ছেলে যে নিজের কষ্টটা নিজের মধ্যেই লুকিয়ে রাখে, কিছু বলার চেষ্টাও করে না। ও হয়তো এই জন্যই আমার থেকে দূরে থেকে থাকে, যে আমার সাথে রিলেশনে জড়ালে সবাই ভাববে ও আমার টাকার জন্য আমাকে ভালোবেসেছে। দেখো মামনি, কে কি বললো সেটা নিয়ে ভাবলে চলবে না। তুমি ওকে ভালোবাসো, তাই ওর সাথে থাকতে পারবে কি না সেটা বলো। আব্বু তুমি জানো, আমি একটাবার যেটা মুখ দিয়ে উচ্চারণ করি সেটা করেই ছাড়ি। আব্বু, ঈশান আমার লাইফের ফার্স্ট লাভ। ওকে আমি কখনো ছেড়ে যাব না। দেখো, ও যদি আমাকে না খাইয়েও রাখে তাহলে আমি ওর সাথেই থাকতে রাজি আছি। এমনটা কখনো হবে না। আমার মেয়েটা ওই জুনিয়র ছেলেটার সাথে অনেক সুখে থাকবে। মামনি, তুমি কান্না করো না। আর তুমি মনে হয় ওই জন্যই ঠিক মতো খাওয়া দাওয়া করো না। তোমার আম্মু আমাকে বিষয়টা আজকে সবই বলেছি। তুমি এটা আমাকে আগে বলবে না? আব্বু, সেদিন এসে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল, আর ওই মেয়েটার সাথে অনেক অনেক ক্লোজ ছিল। আমার মনে হচ্ছিল মেয়েটা ওর গার্লফ্রেন্ড। মামনি, ঈশান আমাকে আগেই বলেছিল, যখন ওর ইন্টারভিউ নিয়েছিলাম, ও নাকি নিজেকে নিয়ে ভাববার সময় পায় না। তাহলে গার্লফ্রেন্ডকে নিয়ে ভাববে কি করে? কিন্তু আব্বু, ওই মেয়েটা। মামনি, চোখে দেখা সবসময় ঠিক হয় না, তাই তুমিও হয়তো ভুল দেখেছো। এসব নিয়ে ভাবলে চলবে না। তুমি কান্না থামাও। আমি আজকেই ওর আব্বু আম্মুর সাথে কথা বলবো, আর খুব শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা করব। কেমন? আর খুব শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা হবে, কেমন? আব্বুর কথাতে নিশি প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে গেল। আব্বু নিশির কান্না থামিয়ে তারপর বেরিয়ে গেল। তারপর অফিসে এসে দেখলো ঈশান খুব মনোযোগ সহকারে কাজ করছে। বস বেশ কিছুক্ষণ ওর সামনে দাঁড়িয়ে রইল। তখন ঈশানের মনে হলো কেউ ওকে দেখছে, তাই কারো উপস্থিতি টের পেয়ে ওনার দিকে তাকালো। অফিসের বসকে দেখেই ঈশান উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কিছু বলবেন? তোমাকে যে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। তোমাকে বললে হয়তো তুমি এত সহজে বুঝতে পারবে না, আর আমার কথাটা মেনেও নিতে চাইবে না। তোমার কি একটু সময় হবে আমার সাথে যাওয়ার জন্য? জি স্যার, আমি বুঝতে পারছি না আপনার কথা, একটু বুঝিয়ে বলবেন প্লিজ, কি বলছেন? বস বুঝতে পারলো এত সহজে ঈশান ওনার কথাটা শুনবে না, তাই বস এগিয়ে গিয়ে ঈশানের একটা হাত ধরল। ঈশান অবাক হয়ে গেল। তারপর আরই কিছু বলার আগেই বস রাগী কণ্ঠে বলল, আমি তোমাকে যেখানে নিয়ে যাব, একটা প্রশ্ন করা ছাড়া আমার সাথে সেখানে যাবে। ভয় পেও না, তোমাকে খুন করে ফেলবো না, খাবার কোথাও বিক্রি করে দিব না। বস ঈশানকে কিছু বলার সুযোগ দিল না। ঈশান চুপচাপ ওনার সাথে যেতে লাগলো। উনি খুব দ্রুত হেঁটে বাহিরে গাড়ির কাছে আসলো। তারপর গাড়ির দরজাটা খুলে দিতেই ঈশান উঠে বসলো। আধা ঘন্টার মধ্যেই ওরা একটা জায়গায় এসে থামলো। আর এমন একটা জায়গায় এসে বস গাড়ি থামালো যার জন্য ঈশান প্রস্তুত ছিল না, কারণ জায়গাটা কাজী অফিস। এমন কিছু দেখেই ঈশান প্রশ্নটা করেই ফেলল। স্যার, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন, এটা তো কাজী অফিস, এখানে কারো বিয়ে আছে নাকি? সেটা ভেতরে গেলেই দেখতে পাবে। আর একটা প্রশ্ন করবে না, ভেতরে চলো, তারপর বুঝতে পারবে সবটা। বস আবারও ওর হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে আসলো। তারপর ভিতরে আসলে ঈশান দ্বিতীয়বার শক খেলো। ও যেন আকাশ থেকে পড়ল আর একদম হতভম্ব হয়ে গেল, কারণ কাজীর সামনে নিশি বসে আছে, পাশে ওনার আম্মু আর ঈশানের আব্বু আম্মু ওর বোন। এমন কিছু দেখে ঈশান যেন আর পৃথিবীতেই নেই। ঈশান তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ালো আর বলল, আব্বু আম্মু বোন তোমরা এখানে? আর ম্যাম আপনি এখানে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।
নিশি ঈশানকে দেখে নিজেকে সামলে রাখতে পারল না, উঠে ঈশানকে জাপটে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কান্না করে উঠল। নিশি ম্যামের এমন তারা কর্মকাণ্ডে ঈশানের মনে হচ্ছিল ও শূন্যে ভাসছে। বাবু আমি তোমাকে বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি। বাবু আমি তোমাকে বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি। তুমি শুধু আমাকে কষ্টই দিই। আচ্ছা তুমি কি আমাকে একটু বোঝার চেষ্টা করবে না কখনো? তুমি জানো এই একটা মাস আমার কতটা কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে। কি বলছেন কি ম্যাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরই মাঝে লামিয়া এসে ওদের সামনে দাঁড়ালো আর লামিয়াকে দেখে ঈশান আরও অবাক হয়ে গেল। ও একটু হেসে বলতে লাগলো, ঈশান ম্যাম তোমাকে ভালোবাসতো, আমি তোমাকে সেটাই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু শিওর ছিলাম না। তারপর 15টা দিন ওনার আগে ওনার সাথে দেখা করি জিজ্ঞেস করতে, উনি আমাকে সবটা বলেছিল। সেদিন তোমাকে আর জান্নাতকে এমন করে দেখে ভুল বুঝেছিল, ওই জন্য কষ্ট পাচ্ছিল। আমি বসকে কিছুটা আন্দাজ করিয়ে দিয়েছিলাম, তার জন্য উনি আজকে সবটা জানতে পারে আর জানার পর ভাবে তোমাদের বিয়েটা দেবে। বিয়ে দিবে মানে কি বলতে চাইছো তুমি? আর আমি বিয়ে করব মানে কি? নিশি ঈশানের কথাতে আরও জোরে কান্না করে উঠল আর আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আন্টি দেখো তোমার ছেলে আমাকে বিয়ে করবে না, ওনাকে আমাকে ভালোবাসে না। তোমরা ওকে একটু বোঝাও না, আমি না ওকে ছাড়া থাকতে পারবো না। এই একটা মাসে আমি পাগল হয়ে যাচ্ছিলাম ওর জন্য। ওকে আমি বোঝাতে পারিনি ওকে আমি কতটা ভালোবাসি। তোমরা এই ছেলেটাকে একটু বোঝানোর মতো করে ওকে মানুষ করতে পারোনি? মানুষ কি জন্য এত বেশি কেয়ার করে, এত বেশি ভালোবাসা দেখায়? আব্বু এগিয়ে এসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ঈশান ম্যামকে ছাড়িয়ে নিল। তারপর আব্বু ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো, দেখ বাবা, আমি আগে থেকেই চেয়েছিলাম নিশি মামনি আমার ঘরের বউ হোক। আমি জানতাম ও তোকে পছন্দ করে, কিন্তু তুই বলছিলি ও তোকে পছন্দ করে না। দেখ সেটাই হয়েছে। আজকে তোর বাসর আমাদের বাসায় গিয়েছিল আর সবটা বলেছে। ওনাদের কোনো আপত্তি নেই। তুই কেমন কি ওনারা কিছুই জানতে চায় না। ওনার একমাত্র মেয়ের কষ্ট পাচ্ছে, তাই তোর সাথে বিয়ে দেওয়ার জন্যই উনি অনেক রিকোয়েস্ট করেছে। তারপর যখন বলেছিলাম তুই রাজি হবি কি না, তখন উনি আমার হাতে পায়ে পর্যন্ত ধরতে গিয়েছে। দেখ বাবা, একটা মানুষ কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে। ঈশান, আমার মেয়েটা সুখে থাকলেই হবে। মানুষ কি বললো না বললো আমি সেটা জানতে চাই না। তুমি আমার মেয়েটাকে হ্যাপি রাখবে, ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাই না। কিন্তু স্যার আমি... নিশান, এখন কি তোমার পায়েও ধরতে হবে আমাকে? তাহলে বলো, আমি সেটাই করব। তারপরও অন্তত আমার মেয়েটাকে আর এভাবে ফিরিয়ে দিও না। ওর শেষ হয়ে যাবে তোমাকে না পেলে। তুমি জানো না মেয়েটা কতটা জেদি। ও যদি একটাবার কোনো জিনিস চেয়ে না পায়, তাহলে নিজেকে কতটা কষ্ট দিতেও দুবার ভাবে না। নিশি ম্যাম বারবার ফুপিয়ে কান্না করে উঠছে আর ঈশান ওনার মুখের দিকে তাকিয়ে রইল। তখন সুইটি এসে বলতে লাগলো, ভাবি তুমি কান্নাকাটি করো না তো, আমি এই শয়তানটাকে বলছি। ভাইয়া প্লিজ বিয়েটা করে নে না, এত মিষ্টি একটা ভাবি পাবো আমি, আর তুই ভাবিটাকে এমন করে কষ্ট দিচ্ছিস। ঈশান মুচকি হাসলো। ও ভেবে পাচ্ছিল না কী করবে, শুধু মনে হয়েছিল এই মেয়েটাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। ঈশান এখন বুঝতে পারছে ম্যাম সেদিন ওই কথাগুলো কেন বলেছিল, কেনই বা ওর প্রতি এত বেশি কেয়ারিং দেখাতো আর সব সময় মেয়েদের থেকে দূরে থাকতে বলতো। এই জন্যই হয়তো ম্যাম অফিসে না আসাতে ওর মধ্যে শূন্যতা কাজ করছিল। নিশি ম্যাম দেখতে সেই লেভেলের মারাত্মক সুন্দরী, যে কোনো ছেলের রাতের ঘুম হারাম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর ঈশান ওনাকে পছন্দ করে না তা নয়, অফিসে প্রথম দিন ওনাকে দেখেই ঈশানের ভালো লেগেছিল, কিন্তু বস শব্দটা শুনে সেটা আর সামনের দিকে এগোয়নি। আর ম্যাম ওদের জন্য যা করেছে তাতে ঈশানের ওনার প্রতি শ্রদ্ধা আর দুর্বলতার জায়গায় সৃষ্টি হয়েছিল। তবে ভালোবাসত কি না জানে না, হয়তো একটা সময় বাঁচতে পারবে। আর বিয়ের আগে সবার সম্পর্কের মাঝে ভালোবাসা থাকে তেমনটা কিন্তু নয়। স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হওয়ার পরও ভালোবাসার সৃষ্টি হতে পারে। সবটা ভেবেই ঈশান নিশি ম্যামের মুখের পাশে হাত রেখে ওনার চোখের পানিগুলো মুছে দিতেই ম্যাম ওকে আবারও জড়িয়ে ধরল। এবার ঈশানও ওনাকে জড়িয়ে ধরে বলতে লাগলো,
আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। বিয়েটা করতে চাইছেন, জোর করে উঠিয়ে নিয়ে এসেছেন, এখন চলেন বিয়েটা করে নেই। ঈশানের এমন কথাতে নিশি ওর বুকে কিল ঘুষি মারতে লাগলো। তখন ঈশান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আবার কি হলো? নাকি বিয়েটা করার ইচ্ছে নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি, আমি ওই জান্নাতকে বলবো যেন আমার সাথে প্রেম করে। এই না, আমি কি এমনটা বলেছি নাকি? তুমি না আমাকে একটু বোঝার চেষ্টা করো না, আসলে তুমি একটা ফাজিল। দুজনে এসে কাজের সামনে বসতেই আধা ঘন্টার মধ্যেই ওদের বিয়ের সব ফর্মালিটি কমপ্লিট হলো। তারপর ওদের নতুন জীবনের জন্য দোয়া করে দিল। তানিয়ার আব্বু আম্মু ওদের অনেকক্ষণ বোঝালো, বলল ঈশান যদি চায় নিশিকে বাসায় নিয়ে যেতে পারে, আর ওদের জন্য যা করার সব বস করবে। তখন ঈশান বলল, দেখেন স্যার, আমি এমন কিছু নিতে পারবো না। এমনিতেই ম্যামকে বিয়ে করেছি, তাতেই সবাই উল্টাপাল্টা বলাবলি করবে, আর এমন কিছু করলে তো হয়তো সবার সামনে ছোট হয়ে যেতে হবে। আব্বু, ওকে বোঝাতে হবে না, ওকে আমিও বুঝিয়ে নিব। তোমরা এসব বিষয়ে কথাগুলো না বলে যাও, আমাদের বিয়ের আয়োজনটা ঠিকঠাক মতো করো। বিয়ের আয়োজন মানে? বিয়েটা তো এখানেই করে নিলাম, আবার আয়োজন কিসের? ওটা তো তুমি আমাকে কষ্ট যেন না দিতে পারো, এই জন্যই বিয়েটা করে নিলাম। আর ভালোবেসে বিয়ে করেছি, তাহলে কি এর জন্য সবাই একটু জানাবো না? আমরা বিবাহিত, লাইফটা শুরু করতে যাচ্ছি, তোমাকে এত কিছু বুঝতে হবে না। আব্বু আম্মু, তোমরা যাও তো। নিশির আব্বু আম্মু ওদের আরও কিছুক্ষণ ঈশানকে বুঝিয়ে চলে গেলে ঈশানের আব্বু আম্মু বেরিয়ে গেল। তখন নিশি আবারও ঈশানকে চাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু, আই লাভ ইউ সোনা। তুমি জানো আমি কতটা হ্যাপি আজকে। না বললে জানবো কি করে? আর আপনি যে আমাকে ভালোবাসতেন একটা বার তো বলতে পারতেন, সেটাও করেননি। আমি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলতাম? আমি কি জানতাম নাকি যে তুমি এরকম একটা গাধা? আমাকে একটু বোঝার চেষ্টাও করবে না? তাহলে এই গাধাটাকে বিয়ে করলেন কেন? বাবু, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ওকে, তাহলে থাকেন রাগ করে, আমি আবার রাগটা ভাঙাতে পারি না। তোমাকে তো এখন থেকে ভাঙাতে হবে, কারণ তুমি আমার বাবুটা। আমার বাবুটা যদি আমার রাগ না ভাঙাতে পারে, তাহলে কে পারবে শোনাবো? আচ্ছা ঠিক আছে, রাতে কাছে পাবো তো তখন ভাঙিয়ে দিব। এখন চলেন বাসায় যাই। আর আপনি মনে হয় অনেক কান্নাকাটি করেছেন, তাই না? হ্যাঁ, একটু করেছিলাম। ওই জন্যই চেহারাটা লাল হয়ে আছে। সব তোমার জন্য। কষ্ট দিলে কেন আমাকে? জানতাম নাকি আমাকে ভালোবাসেন? আপনাকে দূর থেকে দেখলেও বুঝতে পারিনি যে আপনি এত বেশি ভালোবাসেন আমাকে। আমিও জানি তুমি আমাকে অনেক পছন্দ করতে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে আমাকে ভালোবাসি কথাটা বলতেই পারতে না, তাই তো? আপনি এগুলো জানলেন কি করে? কি করে আবার? রামি আমাকে সবটাই বলেছে। এখন কথা না বলে চল। আচ্ছা ঠিক আছে, চলেন। ঈশান কথাটা বলেই নিশির হাত ধরে নিয়ে যেতে গেলে ও দাঁড়িয়ে পড়ল। তখনই ঈশান ওর দিকে ফিরে বলতে লাগলো, কি হলো, দাঁড়িয়ে বললেন যে? আমি তো এভাবে যাবো না। তাহলে কিভাবে যাবেন? ঘোড়ায় চড়ে নাকি প্লেনে করে ম্যাম? না, আমার বাবুটা আছে কি করতে? তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে। মানে কি বলছেন? বাবু, নতুন বউকে কেউ হাতিয়ে বাসায় নিয়ে যায় বলো? তাই তুমি আজকে বাড়ি অবধি আমাকে কোলে করে নিয়ে যাবে। আমি অত কিছু জানতে চাই না। এ বাবা, এত বড় একটা মেয়েকে কোলে উঠালে আমি তো পটল ডাঙ্গে চলে যাব। ঈশান, আমি কিন্তু রেগে যাচ্ছি, আর আমি রেগে গেলে কিন্তু কান্না করে দেবো, তুমি সেটা খুব ভালো করে জানো। নিশির এমন কথা শুনে ঈশান আর দেরি না করে ওর কাছে হুটহাট করে ওকে কোলে তুলে নিল। নিশি দু হাতে ঈশানের গলাটায় জড়িয়ে ধরল আর বারবার ওর মুখে কিস করতে লাগলো। ঈশান বাহিরে এসে নিশিকে নামিয়ে দিতেই ও বলল, তুই শোনো, আমাকে নামিয়ে দিও না, আমার এমন করে থাকতেই ভালো লাগছে। তুমি আমাকে বাড়ি অবধি এমন করে নিয়ে যাও, আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। একবারে এমন করে নেওয়া যায় নাকি? আপনি কি পাগল নাকি মাথা খারাপ? একেবারে কে নিতে বলেছে? আমরা সারাদিন আজকে এনজয় করব, তোমার সাথে আমি টাইম স্পেন্ড করব, তাছাড়া তুমি একটু একটু করে নিয়ে যাবে। আর এই দুষ্টু আপনি মানে তুমি করে বলবে এখন থেকে। ঈশান আর দেরি না করে নিশিকে আবারও কোলে নিয়ে হাঁটতে লাগলো। নিশি অপলক নয়নে ঈশানের চোখের দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে দুজনে এমন করে যাচ্ছে আর নিশি বারবার ঈশানের গালে কিস করছে। ঈশান নিশির এমন পাগলামিতে মুচকি মুচকি হাসছে। ঈশান হাঁটতে হাঁটতে অর্ধেকটা রাস্তায় চলে আসে। তারপর হঠাৎই বিদ্যুৎ চমকানো, চারিদিকটা নিমেষের মধ্যেই কালো হয়ে উঠল। নিশি কেমন যেন একটা রোমান্টিক আবহাওয়া ফিল পেতে শুরু করলো। ঈশান আর কয়েক পা এগোতেই ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হলো।
এমন কিছুর জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। নিশি ঈশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। বেবি দেখেছো রোমান্টিক আবহাওয়াটা কত রোমান্টিক? তাই সবই রোমান্টিক, শুধু আপনিই না। তাই বুঝতে পেরেছি আমার বাবুটার সাথে এখন একটু রোম্যান্স করতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নামিয়ে দাও। ঈশান নিশিকে নামিয়ে দিতেই ও ঈশানের শার্টের কলার দুহাতে আঁকড়ে ধরল। তখন ঈশান ওর কোমর জড়িয়ে ধরতেই নিশি ওর ঠোঁটজোড়া আলতো করে নিজের দখলে নিল। সাথে সাথেই ঈশান পাথরের মতো শক্ত হয়ে গেল। আজকে প্রথম কোনো নারী স্পর্শ ঈশান পেল, তাই ওর মধ্যে নিমেষেই কারেন্ট বয়ে গেল। বৃষ্টির গতিটা আস্তে আস্তে বেড়েই চলেছে, আর ঈশান নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল। রাস্তার দুধারের লোকজন ওদের এরকম দৃশ্য দেখছে। নিশি বিষয়টা বুঝতে পেরে শাড়ির আঁচলটা দুজনের মাথার উপর দিয়ে ওদের আড়াল করে ফেলল। দুজন দুজনের সাথে রোম্যান্স করছে। ওরা এতটা কাছে আছে তাতে একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। এই যেন রোমান্টিক আবহাওয়ার সাথে রোমান্টিক মুহূর্ত। কেউ কেউ তো দৃশ্যটা ক্যামেরাবন্দি করে ফেলল। সময়ের সাথে সাথে বৃষ্টির তীব্রতা বাড়ছে, আর শীতল পানিতে বেশ কিছুক্ষণ ভেজাতে নিশি ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। তাই ঈশান ওকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ পাগলি বউ। আই লাভ ইউ টু কলিজা। আচ্ছা, আর কিছু হবে না এখন? আর কিছুটাতে হবে। তুমি অনেক কষ্ট দিয়েছো, তার জন্য তো একটু শাস্তি তোমাকে পেতেই হবে। আবার কি শাস্তি? জোরপূর্বক উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছি, এটা তো একটা শাস্তি ছিল। আর পরে কি করব সেটা দেখা যাবে। এখন আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখো, আমার ভালো লাগছে এমন করে থাকতে। ঈশানের বারবার নিশি ঠোঁটের স্পর্শ নিতে ইচ্ছে করছে, তাই নিশির মুখের পাশে হাত রেখে আবারও যখন ঠোঁটে ঠোঁট মেলাতে যাবে, সাথে সাথে বিদ্যুৎ চমকালো। নিশি ভয় পেয়ে ঈশানকে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরল। ঈশান ওর পাগলিটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। তো ভালো থাকুক ভালোবাসা। দেখা হয়েছে পরবর্তী অন্য কোনো গল্পে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।